কমেন্টটা দিয়ে যান। হাই ডিভিশনটা দেখা যাবে না? আসসালামু আলাইকুম। আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা এবং বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাও। আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা এবং বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাও। আমি হচ্ছে আর 2-3 মিনিট ওয়েট করি, সবাই জয়েন হয়ে নেয়। আমরা হচ্ছে গত ক্লাসে হচ্ছে এই গুণগত রসায়নের যে বেসিক পার্টটা ছিল, প্রথম দিকে মৌলিক কণিকার রিলেটেড কথাবার্তা, পরমাণু রিলেটেড কথাবার্তা, আইসোটোপ, আইসোবার, আইসো ইলেকট্রন, আইসো নিউট্রন, ওই জিনিসগুলো আমরা পড়াশোনা করছি, তাই না? আজকে হচ্ছে আমরা কোয়ান্টাম নাম্বার থেকে সামনের পরবর্তী টপিকগুলোর দিকে যাব। তো তোমরা যারা যারা এখনো ক্লাসটা শেয়ার দাও নাই, তোমরা হচ্ছে ক্লাসটা শেয়ার দিয়ে দাও আর ফ্রেন্ডদেরকে হচ্ছে মেনশন করে দাও। ওকে, সব ঠিকঠাক আছে। তোমরা হচ্ছে ক্লাসটা শেয়ার দিয়ে দাও। যারা যারা হচ্ছে ক্লাসটা শেয়ার দিবা তাদেরকে কিন্তু আমরা ক্লাসের পিডিএফটা প্রোভাইড করব। আর ফ্রেন্ডদেরকে হচ্ছে মেনশন দাও তোমরা কারা কারা শেয়ার দিছো। আমি হচ্ছে ক্লাসটা শেয়ার দিয়ে নিই আমার জায়গা থেকে। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে, তাই না? হ্যাঁ, সব ঠিকঠাক আছে। ওকে, আমরা হচ্ছে ক্লাসটা তাহলে শুরু করে দিতে পারি, তাই তো? মোটামুটি তোমরা চলে আসছো। তাও হচ্ছে তোমরা হচ্ছে কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা একটু জানাইও, আর ক্লাসটা হচ্ছে শেয়ার করে দাও। তো আজকে হচ্ছে আমরা, তোমরা যদি একটু লক্ষ্য করো, গত ক্লাসে আমরা কি পড়ছিলাম বলো তো? গত ক্লাসে হচ্ছে আমরা গুণগত রসায়ন চ্যাপ্টারের এই টপিকগুলো কভার করছি। একটা হচ্ছে মূল, কোনগুলো বলো তো? এই যে পরমাণু মডেল, তারপর হচ্ছে পরমাণুর পরিচিতি, মূল কণিকা, এই পার্টটা হচ্ছে আমরা গত ক্লাসে শেষ করছিলাম, তাই তো? আজকে হচ্ছে আমরা পরমাণুর মডেলের প্রয়োগ থাকবে, কোয়ান্টাম বলবিদ্যাও থাকবে, কিন্তু আজকে আমরা কোয়ান্টাম নাম্বার এবং ইলেকট্রন বিন্যাস পড়াশোনা করবো। আজকে হচ্ছে আমরা এই দুইটা টপিক ভালো করে একদম কভার করা ট্রাই করব। তারপর হচ্ছে আমরা চৌম্বক ধর্মের মধ্যে বা তড়িৎ চুম্বক যে বর্ণালী আছে, বর্ণালীতেও আমরা এন্ট্রি করব। কেমন? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। যারা যারা হচ্ছে ক্লাসে শেয়ার দাও নাই, তোমরা একটু শেয়ার দিয়ে দিও, কেমন? তাহলে আজকে আমাদের পড়াশোনা শুরু হবে কোয়ান্টাম নাম্বার থেকে। কোয়ান্টাম নাম্বারের পর আমরা পড়াশোনা করব হচ্ছে তড়িৎ চুম্বক বর্ণালী, ইলেকট্রন বিন্যাস রিলেটেড যে নীতিগুলো আছে, আউফবাউ, পরিবর্জন নীতি, হোন্ডের রুলস, এই জিনিসগুলো আমরা আজকে কভার করার ট্রাই করব। চলো আমরা তাহলে মোটামুটি পড়াশোনাটা শুরু করি। আচ্ছা, তোমরা হচ্ছে আরেকটা অ্যানাউন্সমেন্ট, আমাদের হচ্ছে এইচএসসি 26-এর যে কামব্যাক কোর্স, তোমরা যারা এখন আমাদের কোর্সে এনরোল করো নাই, আমাদের কোর্সে তোমরা এনরোল করে ফেলতে পারো। আমাদের হচ্ছে পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান এবং উচ্চতর গণিতে 40টি করে লাইভ ক্লাস থাকবে। তাছাড়া গিফট হিসেবে তোমাদের বাংলা, ইংরেজি এবং আইসিটির উপর কি 4টা করে 40টা করে রেকর্ডেড ক্লাস থাকবে। কোর্স ফি একদমই কম, 2490 টাকা। তোমরা চাইলে ভর্তি হয়ে যাইতে পারো। এই ক্লাসগুলোতে কিন্তু একদম একটা মানে একটা চ্যাপ্টারের বেসিক থেকে একদম এডমিশন পর্যন্ত যেরকম প্রশ্ন আসতে পারে তোমাদেরকে ওইভাবেই পড়ানো হবে। চলো তাহলে আমরা পড়াশোনাতে ঢুকে যাই। কোয়ান্টাম নাম্বার, তুমি ক্লাসটা শেয়ার দিছো? জি ভাইয়া, তোমাদের প্রতিদিন সায়েন্সের ক্লাস নেওয়া হবে। তোমরা হচ্ছে ভাইয়া ক্লাসটা একটু শেয়ার দিয়ে দাও, তাহলে হচ্ছে আমরা ক্লাস নিতে আগ্রহ বোধ করি। যারা যারা এখনো শেয়ার দেও না, ক্লাসটা শেয়ার দিয়ে দিও। আর যারা যারা ক্লাসটা শেয়ার দিবা তাদেরকে হচ্ছে আমরা আমাদের ক্লাসের পিডিএফ প্রোভাইড করব। ঠিক আছে, চলো কোয়ান্টাম নাম্বার জিনিসটা কি? আচ্ছা, এখানে হচ্ছে কোয়ান্টাম নাম্বার জিনিসটা যখন আসছে, তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে, এই কোয়ান্টাম কি, তাই না? কোয়ান্টাম ভাই তোমার এখন আপাতত জানা লাগবে না। ধরো এটা আমি কিচ্ছু বুঝি না, তুমিও কিচ্ছু বুঝো না, এটা আমি পারি না, এটা বাদ। কোয়ান্টাম অংশটা বাদ, এখন আমরা এটা নিয়ে পড়াশোনা করবো না। সংখ্যা জিনিসটা তো বুঝো। সংখ্যা কি?
সংখ্যা তো আমরা জানি, তাই না? এখন কোয়ান্টাম সংখ্যা জিনিসটা কি সেটা যদি আমরা বুঝতে চাই, তাহলে তোমাকে আমি একটা এক্সাম্পল দিতে পারি। যেমন ধরো আমার এক্সাম্পল দিই, আমি এখন কোথায় আছি? আই এডুকেশনের অফিসে আছে, তাই না? এখন কেউ যদি আমাকে খুঁজে পাইতে চায়, প্রথমে কই আসতে হবে বলো তো? ঢাকায় আসতে হবে। ঢাকায় আসার পরে কি আমাকে পেয়ে যাবে? পেয়ে তো যাবে না। ঢাকায় আসার পর কোথায় আসতে হবে? ফার্মগেট আসতে হবে। আসলো ফার্মগেট, ফার্মগেট আসলে কি আমাকে পাবে? পাবে না। কোথায় আসতে হবে? আই এডুকেশনের অফিসে আসতে হবে। অফিসে আসলে কি পেয়ে যাবে? পাবে না। কোথায় আসতে হবে? আমি যে স্টুডিওতে ক্লাসটা নিচ্ছি ওই রুমে পর্যন্ত আসতে হবে, তাই না? দেখো কয়টা ক্রাইটেরিয়া বলো তো? আমার অবস্থানটাকে যদি আমি স্পেসিফাই করতে চাই, প্রথমে আমাকে তোমাদেরকে কোথায় আসতে হবে? ঢাকায় আসতে হবে। তারপর ফার্মগেট আসতে হবে। তারপর আইডুতে আসতে হবে। তারপর হচ্ছে স্টুডিও 4-এ আসতে হবে। তখন আমাকে কি একদম এক্স্যাক্টলি পাওয়া যাবে। বোঝা গেল? এটা হচ্ছে আমাকে পাওয়ার বা আমাকে খোঁজ করার একটা ক্রাইটেরিয়া, এই কয়েকটা, তাই না? তদ্রূপ একটা ইলেকট্রন একটা অরবিটালের বা একটা পরমাণুর মধ্যে কিভাবে থাকতেছে, ইলেকট্রনটাকে যদি আমি স্পেসিফাই করতে চাই, ধরো একটা ইলেকট্রন, সোডিয়ামের তো 11টা ইলেকট্রন আছে, এর মধ্যে ধরো 11 নাম্বার ইলেকট্রনটা, এই 11 নাম্বার ইলেকট্রনটা কোথায় আছে, কয় নাম্বার শক্তি স্তরে আছে, ওই শক্তি স্তরের কোন উপশক্তি স্তরে আছে এবং ওই উপশক্তি স্তরের কোন অরবিটালে আছে, সেটাকে ডিটারমাইন করার জন্য যে সংখ্যাগুলো ইউজ করা হয় সেটাকে বলা হয় কি? কোয়ান্টাম নাম্বার। আচ্ছা, স্পেসিফাই করা হয়ে গেল ইলেকট্রনটাকে। ইলেকট্রন কি বসে থাকে? ঘুরে। হয় ঘড়ির কাঁটার দিকে ঘুরতে পারে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে পারে। একদম একটা ইলেকট্রনকে যদি স্পেসিফাই করতে চাই, তার অবস্থান, যে সংখ্যাগুলো আমার প্রয়োজন জানা, সেগুলোকে কি বলা হয়? কোয়ান্টাম সংখ্যা বা কোয়ান্টাম নাম্বার। আশা করি এইটুকু কথাবার্তা বুঝতে পেরেছো, তাই তো? তাহলে কোয়ান্টাম সংখ্যা কি? নর্মালি আমাকে স্পেসিফাই করার জন্য এই ক্রাইটেরিয়া দরকার। তদ্রুপ একটা ইলেকট্রনকে পাওয়ার জন্য তোমার যেই যে ক্রাইটেরিয়া বা যেই যে প্রসিডিউর আগাইতে হবে। একটা ইলেকট্রন কোথায় থাকতে পারে বলো তো? আমরা যদি একটু লক্ষ্য করি, ধরো এটা একটা অরবিটাল, এটা একটা পরমাণুর অরবিটগুলো। ধরো এটা একটা কিছু পরমাণুর একটা অরবিটাল। তাহলে একটা ইলেকট্রন ধরো এখানে আছে, হ্যাঁ এখানে আছে, এখানে ধরো একটা পি অরবিটাল আছে, ধরো ইলেকট্রনটা এখানে ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, আমি ধরে নিলাম এটা। এখন দেখো এই ইলেকট্রনটাকে তুমি যদি পাইতে চাও, এই ইলেকট্রনটাকে যদি তুমি পাইতে চাও, তাহলে কোথায় যাইতে হবে? প্রথমে তোমাকে 3 নাম্বার কক্ষপথে যাইতে হবে, 3 নাম্বার শক্তি স্তরে যাইতে হবে। 3 নাম্বার শক্তি স্তরে যাওয়ার পর 3 নাম্বার শক্তি স্তরের যে উপশক্তি স্তর সেখানে যাইতে হবে। সেই উপশক্তি স্তরের কোন অরবিটালে আছে? পি অরবিটালে আছে, পি অরবিটালে যাইতে হবে। এবং পি অরবিটালের কিভাবে ঘুরতেছে? ঘড়ির কাঁটার দিকে নাকি বিপরীতে? ধরো ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে। তাহলে এই ক্রাইটেরিয়াগুলো যদি ফুলফিল করতে পারি, তখন আমরা একটা ইলেকট্রনকে কি করতে পারি? স্পেসিফাই করতে পারি। বুঝে গেল? তখন আমরা একটা ইলেকট্রনকে স্পেসিফাই করতে পারি। তাহলে কোয়ান্টাম নাম্বার হচ্ছে একটা ইলেকট্রনকে তোমার মানে তার অবস্থানটা সুনির্দিষ্টভাবে জানার জন্য। বুঝে গেল? আচ্ছা, এবার আমরা টাইপস অফ কোয়ান্টাম নাম্বার আসি। কোয়ান্টাম নাম্বার মূলত আমাদের 4 ধরনের হয়ে থাকে। একটাকে বলা হয় প্রধান কোয়ান্টাম নাম্বার অথবা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যেটাকে হচ্ছে এন দ্বারা ডিনোট করা হয়। তারপর হচ্ছে সহকারী কোয়ান্টাম নাম্বার। এখন একটা প্রশ্ন, তোমাদের এই সহকারী কোয়ান্টাম নাম্বার থেকে অনেক এমসিকিউ হয়, কারণ সহকারী কোয়ান্টাম নাম্বারে অনেকগুলো নাম আছে। এটাকে এজিমুথাল কোয়ান্টাম নাম্বার বলা হয়, এটাকে তোমার সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার বলা হয়। তো এই সবগুলো নাম তোমাদের জানতে হবে। তারপরে শিখবো আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, তারপর শিখবো আমরা স্পিন কোয়ান্টাম নাম্বার। এখন একটা একটা করে আমরা শুরু করি, কেমন? চলো আমরা প্রধান কোয়ান্টাম নাম্বারে আসি। কি আমরা এখন শিখবো? প্রধান কোয়ান্টাম নাম্বার। হোয়াট ইজ প্রধান কোয়ান্টাম? ধরো এটা একটা পরমাণু আঁকাইলাম, যে কোনো একটা র্যান্ডম একটা পরমাণু আঁকাইলাম। বোঝা গেল? তাহলে প্রধান কোয়ান্টাম নাম্বার কি? প্রধান কোয়ান্টাম নাম্বার হচ্ছে, আচ্ছা দেখো একটা পরমাণুর কি, এগুলো কি শক্তি স্তর না? শক্তি স্তরে আরও নাম কি হইতে পারে? শেল হইতে পারে, অরবিট হইতে পারে, তাই তো? তাহলে প্রধান কোয়ান্টাম নাম্বার যেটা আছে সেটাকে আমরা প্রকাশ করি হচ্ছে এন দ্বারা। কি দ্বারা প্রকাশ করি প্রধান কোয়ান্টাম নাম্বারকে? এন দ্বারা। এই প্রধান কোয়ান্টাম নাম্বার দ্বারা কি প্রকাশ করা হয়? প্রধান কোয়ান্টাম নাম্বার দ্বারা প্রকাশ করা হয় হচ্ছে শক্তি স্তরের আকার। কি বললাম? শক্তি স্তরের আকার। শক্তি স্তরের আকার প্রকাশ করা হয় প্রধান কোয়ান্টাম নাম্বার দ্বারা। শক্তি স্তরের আকার প্রকাশ করা হয়। এখন আকারের ইংরেজি টার্মও তোমাদের জানতে হবে, সেটাকে বলা হয় সাইজ। সাইজ
ডিটারমাইন করা হয়। কিভাবে সাইজ ডিটারমাইন করা হয়? ধরো এটা হচ্ছে আমার পরমাণু নিউক্লিয়াস, পরমাণু নিউক্লিয়াসের পরে এটাকে কয় নাম্বার শক্তি স্তর বলো তো? 1 নাম্বার শক্তি স্তর। এটা হচ্ছে আমার 2 নাম্বার শক্তি স্তর, এটা হচ্ছে আমার 3 নাম্বার শক্তি স্তর। নিউক্লিয়াস থেকে দূরত্ব অনুসারে সবচেয়ে দূরে কি 3 নাম্বার শক্তি স্তর। তাহলে প্রথম শক্তি স্তর থেকে দূরে কে 2 নাম্বার শক্তি স্তর, প্রথম শক্তি স্তর থেকে দূরে 2 নাম্বার, 2 নাম্বার থেকে দূরে কে 3 নাম্বার। তাহলে সবচেয়ে বড় শক্তি স্তর কে 3 নাম্বারটা, তার থেকে কম কে 2 নাম্বারটা, তার থেকে কম কে 1 নাম্বারটা। তাহলে এগুলো কি শক্তি স্তরের আকার বোঝাচ্ছে না, কে কার থেকে বড়। তাহলে সবচেয়ে বড় শক্তি স্তর এখানে কার? 3 নাম্বারটা। এখানে যদি আমরা 1 নাম্বার শক্তি স্তর তাকে ডিটারমাইন করা হয়েছে কে দ্বারা, পরে হচ্ছে এল, পরে হচ্ছে এম, যদি আরো থাকতো সেটা হয়তো কি বলতো কে এল এম এন হইতো। বুঝা গেল? তাহলে প্রধান শক্তি স্তর দ্বারা বা প্রধান কোয়ান্টাম নাম্বার দ্বারা কি করা হয়? প্রধান শক্তি স্তরের আকার কে কার থেকে বড়, ঘটনাটা বুঝতে হবে। প্রধান শক্তি স্তরের আকার ডিটারমাইন করা হয়। বুঝা গেল? এটা মনে রাখতে হবে। 3 নাম্বার জিনিস মনে রাখতে হবে, প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n²। এটা কি সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, ইলেকট্রন ধারণ ক্ষমতা। এটার থেকে কম থাকতে পারবে কিন্তু এটার থেকে কি যাবে না, বেশি থাকা যাবে না। তাহলে প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। আমরা যদি একটা এক্সাম্পল ধরি, ধরো 3 নাম্বার প্রধান শক্তি স্তর, তাহলে 3 নাম্বার প্রধান শক্তি স্তরে n এর মান যখন 3 হবে তখন সর্বোচ্চ ইলেকট্রন কতটা থাকতে পারে? 2 × 3², মানে হচ্ছে 18টি ইলেকট্রন কি থাকতে পারে। তাহলে প্রধান শক্তি স্তর দ্বারা এই কয়েকটা জিনিস মনে রাখতে পারলেই তোমাদের মোটামুটি প্রধান শক্তি স্তর রিলেটেড যত প্রশ্ন আসবে তোমরা পারবা। 1 নম্বর হচ্ছে এটাকে n দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এই n এর মান কি কি হইতে পারে? দেখো, n এর মান তোমার হইতে পারে 1 2 3 4 এরকম হইতে পারে পূর্ণ সংখ্যা, কখনো 2.5 3.5 বা 1.5 4.5 এরকম হইতে পারে। এটা কি পূর্ণ সংখ্যা হইতে হবে। n এর মান কি হবে? পূর্ণ সংখ্যা, অবশ্যই পূর্ণ সংখ্যা হইতে হবে। n এর মান অবশ্যই পূর্ণ সংখ্যা হইতে হবে। তাহলে প্রধান কোয়ান্টাম নাম্বার দ্বারা আমরা এই কথাগুলো বুঝতে পারি। দেখো, তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে যে প্রধান কোয়ান্টাম নাম্বার দ্বারা নিচের কোনটিকে ডিটারমাইন করা হয়? সেটা হচ্ছে পরমাণুর শক্তি স্তরের আকার, নট আকৃতি। মনে রাখতে হবে, আকার ডিটারমাইন করা হয়। এইটুকু কি তোমরা বুঝতে পেরেছো? ওকে, চলো আমরা সামনে যাই। তাহলে প্রধান কোয়ান্টাম নাম্বার আমরা জিনিসটা বুঝতে পেরেছি। পরে আসি সহকারী কোয়ান্টাম নাম্বার অথবা এজিমুথাল কোয়ান্টাম নাম্বার অথবা সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার। এটাকে ডিটারমাইন ডোনেট করা হয় হচ্ছে তোমার এল দ্বারা, এটাকে রিপ্রেজেন্ট করা হয়। সহকারী কোয়ান্টাম নাম্বারকে কি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়? এল দ্বারা। এল এর মান কি হইতে পারে? এল এর মান হইতে পারে n-1 পর্যন্ত, 0 থেকে n-1 পর্যন্ত, মানে 0 সহ n-1 পর্যন্ত। বোঝা গেল? এই 0 সহ লিখে দিই, হ্যাঁ, তাহলে তোমাদের সুবিধা হবে। মানে 0 থেকে n-1 পর্যন্ত, এই হচ্ছে এল এর মান। তাহলে এল এর মান দ্বারা কি প্রকাশ করা হয়? এল এর মান দ্বারা প্রকাশ করা হচ্ছে উপশক্তি স্তরের আকৃতি। কি বললাম? উপশক্তি স্তরের, ভালো করে বুঝি, এখানে কিন্তু ভুল হয়। এর আগেটা কি পড়ছি? শক্তি স্তরে, এটা কি বুঝাচ্ছে? উপশক্তি স্তরের আকৃতি, নট আকার, আকৃতি প্রকাশ করা হয়। বোঝা গেল? উপশক্তি স্তর আকৃতি প্রকাশ করা হয়। আর এখানে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কি? 2 × 12 + 1 সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। 2 × 12 + 1 সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। বোঝা গেল? এই হচ্ছে উপশক্তি স্তরের আকৃতি। আচ্ছা, উপশক্তি স্তর আকৃতি ইংরেজি কি মনে রাখবা? শেপ, শেপ। এখন এই কথাটা যদি আমি আরেকটু ভেঙে বুঝাইতে চাই, উপশক্তি স্তরের আকৃতি কিরকম ভাই হইতে পারে, তাই না? যেমন ধরো উপশক্তি স্তর কি কি হইতে পারে? ধরো পি 2p একটা উপশক্তি স্তর, 3s একটা উপশক্তি স্তর, 4d একটা উপশক্তি স্তর, এরকম হইতে পারে। তাহলে উপশক্তি স্তরের আকৃতি কিরকম? s অরবিটালের আকৃতি কি বলতো? s অরবিটালের আকৃতি গোলাকার। p অরবিটালের আকৃতি কি বলতো? p অরবিটালের আকৃতি হচ্ছে ডাম্বেল আকৃতি। d অরবিটালের আকৃতি কি বলতো? d অরবিটালের আকৃতি হচ্ছে ডাবল ডাম্বেল আকৃতির। সো এইগুলো হচ্ছে আকৃতি। তাহলে একটা ইলেকট্রন একটা শক্তি স্তরের এরকম উপশক্তি স্তরগুলোতে থাকে। বোঝা গেল? শুধু উপশক্তি স্তরগুলোতে না, উপশক্তি স্তরের যে রিজিয়নে পাওয়া যায় তাকে অরবিটাল বলা হয়। আমরা অরবিটাল ওখানে আসবো। আপাতত এইটুকু মনে রাখো যে উপশক্তি স্তরের আকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায় সহকারী কোয়ান্টাম নাম্বারের মান দ্বারা। বোঝা গেল? এইটুকু বোঝা গেল। যেমন ধরো আমরা যদি একটা এক্সাম্পল দিই, ধরো n এর মান বলে দিচ্ছি তোমাকে, ধরো 3। n এর মান 3 বলা মানে কি? এখানে প্রধান শক্তি স্তরের নাম্বার কত? 3। তাহলে l এর মান কি হবে? l এর মান হবে
n মাইনাস ওয়ান পর্যন্ত, শূন্য থেকে n মাইনাস ওয়ান পর্যন্ত, শূন্য থেকে। একটা কথা মনে রাখবা, প্রধান কোয়ান্টাম নাম্বারের মান যত, এল এর মান আমরা পাবো ততটা, কিন্তু এক কম পাবো। এখানে n এর মান দিছে 3, তাহলে এল এর মান কয়টা পাবো বলতে পারবা? এল এর মান আমরা পাবো তিনটা পাবো, কিন্তু কত? এর এক কম পর্যন্ত, মানে 0, 1, 2 পর্যন্ত পাবো। কারণ কি বলতো, এই যে 3 মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত? 2 পর্যন্ত পাবো। শূন্য থেকে শুরু হবে, 2 পর্যন্ত পাবো। শূন্য থেকে শুরু হবে, 2 পর্যন্ত পাবো। এইটুকু বুঝছো? আমি যদি এই জিনিসটা আবার একটু বলতে চাই তোমাদেরকে, এন এর মান যত, দেখো এন এর মান যত, এন এর মান ধরলাম আমি 4, তাহলে এল এর মান কয়টা পাবো? এল এর মান 4টা পাবো। তবে এক কম পর্যন্ত, 1 কম পর্যন্ত। কথাটা দ্বারা কি বুঝলা? একটা এক্সাম্পল দেখো, এন এর মান ধরো 4, তাহলে এল এর মান কি পাবা বলো তো? এল এর মান পাবা 0 পাবা, 1 পাবা, 2 পাবা, 3 পাবা, মানে 4 ছিল, এক কম পর্যন্ত পাবা। তাহলে কয়টা পাইছো? 1টা, 2টা, 3টা, 4টা, এটা পাইছো। বুঝে গেল? আরেকটা জিনিস ভালো করে মনে রাখতে হবে, যখন এল এর মান 0, সেটা ডিটারমাইন করে এস উপশক্তি স্তর। যখন 1 সেটা হচ্ছে পি উপশক্তি স্তর, যখন 2 সেটা হচ্ছে ডি উপশক্তি স্তর, যখন 3 সেটা হচ্ছে এফ উপশক্তি স্তর। এটা একদম ভালো করে মাথায় রাখতে হবে। এল এর মানের উপর কোন কোন অরবিট মানে উপশক্তি স্তরগুলো হবে। এল এর মান যদি 0 হয় সেটা হবে এস উপশক্তি স্তর, এল এর মান যদি 1 হয় সেটা হবে পি, তারপর হবে ডি, তারপর হবে এফ। বুঝে গেল? এইটুকু বুঝছো কিনা একটু জানাই তো। ওয়ালাইকুম আসসালাম স্যার, আমাদের খেলা চলতেছে, আসবেন, খেলা দিয়ে আসবেন। ক্লাস প্রতিদিন হবে বলতে, যারা হচ্ছে কোর্সে এনরোল করবে তাদের হচ্ছে প্রতিদিন ক্লাস হবে, আর ফ্রি ক্লাস হয়তো 2-3টা যাবে। এটুকু বুঝতে পেরেছো? তাহলে প্রশ্ন হবে, এরকম একটা প্রশ্ন হইতে পারে, আকৃতি প্রকাশ করা হয় কোন কোয়ান্টাম নাম্বারের দ্বারা বলো তো? আকৃতি, একটা অরবিটালের বা একটা অরবিটের বা একটা উপশক্তি স্তরের আকৃতি ডিটারমাইন করা হচ্ছে এল দ্বারা বা সহকারী কোয়ান্টাম নাম্বার দ্বারা। আকৃতির ইংরেজি কি বলতো? শেপ। আবার যদি বলে আকার অথবা সাইজ, এটা ডিটারমাইন করা হয় কার দ্বারা বলতো? এটা করা হয়েছে এন দ্বারা, প্রধান কোয়ান্টাম নাম্বার দ্বারা। এই দুইটা কি পয়েন্ট মনে রাখতে হবে। এই দুইটা এমসিকিউতে প্রায়ই আসতে দেখা যায়। তোমরা যদি এমসিকিউ সলভ করে থাকো তাহলে এই জিনিসটা তোমরা বুঝতে পারবা। এইটুকু আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা সামনে যাই। পরে শিখবো আমরা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা চৌম্বক কোয়ান্টাম নাম্বার। এই জিনিসটা কি? আচ্ছা, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা চৌম্বক কোয়ান্টাম নাম্বার জিনিসটা হচ্ছে ইলেকট্রন মানে অরবিটালের ত্রিমাত্রিক দিকবিন্যাস, মানে ত্রিমাত্রিক কোন অঞ্চলে ইলেকট্রনগুলো ঘুরতেছে। ত্রিমাত্রিক দিকবিন্যাস কি বললাম? ত্রিমাত্রিক দিকবিন্যাস। এই জিনিস, এইগুলো হচ্ছে কি পয়েন্ট। এই লাইনগুলো থাকতেই হবে তোমার ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের জন্য। এটাকে কি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়? এটাকে হচ্ছে এম দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। কি দ্বারা? এম দ্বারা। এম এর মান কি হইতে পারে? এম এর মান হয় হচ্ছে প্লাস মাইনাস এল। এল এর মান, এম এর মান কি হয়? প্লাস মাইনাস এল। মানে এম এর মান হচ্ছে এল এর মানের উপর সম্পূর্ণ ডিপেন্ডেন্ট। এল এর মান যা হবে এম এর মান কি হবে তাই হবে, তবে প্লাস মাইনাস। যেমন ধরো একটা এক্সাম্পল যদি দিই, ধরো কালার চেঞ্জ করি, ধরো এখানে এন এর মান দিল হচ্ছে 3, এন এর মান কত দিল? 3 দিয়ে দিল। তাহলে এল এর মান কত হবে বলো তো? এল এর মান কত হবে? এল এর মান হবে 3টা। কি হবে? 0, 1, 2 পর্যন্ত, যেহেতু n - 1। এল এর মান কি হয় বলো তো? এল এর মান কি হয়? n - 1, শূন্য সহ n - 1 পর্যন্ত, তাই তো? মানে 0, 1, 2 হবে, যেহেতু 3। যদি এরকম হয়, এম এর মান কি হবে? এম এর মানটা কি হবে? এম এর মান হবে প্লাস মাইনাস এল। এম এর মান কি বলতো? প্লাস মাইনাস এল। যখন 0, 0 প্লাস মাইনাস 0 কত? 0। এটা প্লাস মাইনাস কত বলতো? প্লাস মাইনাস 1 মানে কি? এটা মানে কি বলতো? -1, 0, +1, -1, 0, +1। বুঝে গেল? আর 2 মানে কি হবে বলতো? -2, -1, 0, +1, +2। বুঝে গেল? +1, +2। এইটুকু ক্লিয়ার কি? এটুকু বুঝতে পেরেছো? এম এর মান কি হবে? প্লাস মাইনাস এল। এম এর মান কি হবে? প্লাস মাইনাস এল। এল এর মান যেটা হবে সেটা প্লাস মাইনাস, মানে মাইনাস থেকে শুরু হবে প্লাস পর্যন্ত হবে। এইটুকু যদি বুঝে থাকো
তাইলে আরেকটু পড়াশোনা আমরা একটা স্লাইড নিয়ে করতে পারি। সেটা হচ্ছে, ধরো তোমাকে আমার n এর মান, প্রধান কোয়ান্টাম নাম্বারের মান দিছে হচ্ছে 4, ওকে 4 দিছে। তাহলে l এর মান কি হবে? এটার জন্য l এর মান হবে আমার কয়টা? 4টা। কয়টা? 4টা। 0 থেকে শুরু হবে, 1 2 3 পর্যন্ত হবে, তাই তো? 3 পর্যন্ত হবে। এখন যদি আমি m এর মানটা বের করতে চাই, 0 এর জন্য m এর মানটা কি আসবে বলো তো? 0ই আসবে। 1 এর জন্য m এর মানটা কি আসবে বলো তো? 1 এর জন্য m এর মানটা আসবে হচ্ছে -1 0 1 বা পজিটিভের 1 পর্যন্ত। 2 এর জন্য কি আসবে বলো তো? 2 এর জন্য আসবে হচ্ছে -2 -1 0 1 2। 3 এর জন্য কি আসবে বলো তো? 3 এর জন্য আসবে -3 -2 -1 0 1 2 3। আচ্ছা, এই জিনিসগুলো একটা সিগনিফিক্যান্ট একটা তাৎপর্য আছে, এগুলোর একটা তাৎপর্য আছে। তাৎপর্যটা কি সেটা একটু লক্ষ্য করো। যখন l এর মান 0, সেটা কি অরবিটাল প্রকাশ করে বলো তো? s, বা s উপশক্তি স্তর প্রকাশ করে। তাহলে s উপশক্তি স্তর মানে কি? এখানে 0 কয়টা? একটাই তো, তাই না? তাহলে তার s অরবিটাল কয়টা হইতে পারে? s এর অরবিটাল কয়টা হইতে পারে? একটা। s উপশক্তি স্তর অরবিটাল হইতে পারে একটা হইতে পারে। যখন l এর মান 1, সেটা কি প্রকাশ করে? p প্রকাশ করে, p উপশক্তি স্তর প্রকাশ করে। তাহলে p এর অরবিটাল কয়টা হবে? 3টা। দেখো, 1টা 2টা 3টা। তাহলে p এর 3টা হবে, একটা হবে px py pz। বুঝা গেল? দেখো এখানে মান কয়টা? 3টা না? 3টা না? এগুলা দ্বারা প্রকাশ করা হয় অরবিটাল। তাইলে একটা প্রশ্ন, অরবিটাল ডিটারমাইনের জন্য কোন কোয়ান্টাম নাম্বার ব্যবহার করা হয়? ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। তারপরে যদি আমি এখানে ডিতে যাই, এখানে যাই, দেখো 2 এর জন্য কি অরবিটাল হয়? কি উপশক্তি স্তর হয়? ডি উপশক্তি স্তর। তারপর মান কয়টা 2 এর জন্য? দেখো তো, 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে ডি এর অরবিটাল কয়টা হবে? ডি এর অরবিটাল হবে 5টা। ডি এর অরবিটাল কয়টা হবে? 5টা হবে। কি কি হবে বলো তো? ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার টু ওয়াই স্কোয়ার, আর হবে ডি জেড স্কোয়ার। অনেকে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বলে, এটা হবে এক্স স্কোয়ার টু ওয়াই স্কোয়ার, মানে একটা রেঞ্জ এক্স স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার পর্যন্ত। বুঝা গেল? বুঝা গেল এটুকু? ক্লাস একটু আগে স্টার্ট হয়েছে, বেশি সময় হয়নি। বুঝা গেল? এই হচ্ছে কথাবার্তা। তাইলে লক্ষ্য করো তাৎপর্যটা কি? আমরা m এর মান দিয়ে কি পাই? অরবিটালকে সিগনিফিক্যান্টলি আমরা কি করতে পারি? ডিটারমাইন করতে পারি। আর 3 এর জন্য কি অরবিটাল হবে? f অরবিটাল। f এর জন্য কয়টা হবে বলো তো? f এর জন্য হবে 7টা। দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তাহলে f এর কয়টা অরবিটাল হয়? 7টা। f এর কয়টা অরবিটাল হয়? 7টা অরবিটাল হয়। এটা আমরা জানি। তাহলে আশা করি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটা তোমরা একদম ডিটেলস ভালো করে বুঝতে পেরেছো। এখন তোমাদের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা যে ঝামেলা সৃষ্টি হয়, সেটা হচ্ছে অরবিট কি, সাব অরবিট কি, অরবিটাল কি। এই জিনিসটা তোমাদের কি বলতো একদমই ধারণা থাকে না। অরবিট কি, সাব অরবিট কি, এবং হচ্ছে তোমাদের অরবিটাল কি। আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ? বুঝতেছো? ক্লিয়ার? জানাই তো কমেন্ট করে এতক্ষণ যা যা বললাম ওগুলো বুঝছো কি না। যা যা বললাম ওগুলো ক্লিয়ার বুঝছো কিনা জানো। আচ্ছা ঠিক আছে, চলো আমরা সামনে যাই। আচ্ছা এখন আসি অরবিট কি। হ্যাঁ, অরবিটকে বলা হয় শেল অথবা শক্তিস্তর। শুধু কি বলা হয়? শক্তিস্তর। অরবিটকে প্রকাশ করার জন্য শুধু তোমার কারণ প্রয়োজন হবে জানো? শুধুমাত্র প্রধান কোয়ান্টাম নাম্বারের প্রয়োজন হবে, বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের প্রয়োজন হবে। প্রধান কোয়ান্টাম নাম্বার দ্বারাই আমি কি পাই? অরবিট পাই। প্রধান কোয়ান্টাম নাম্বারকে কি দ্বারা প্রকাশ করা হয় বলতো? এন দ্বারা প্রকাশ করা হয়। এন এর মান কি হইতে পারে? এন এর মান হইতে পারে পূর্ণ সংখ্যা 1 2 3 ডট ডট ইনফিনিটি পর্যন্ত হইতে পারে, তাই তো? তারপর এই প্রধান কোয়ান্টাম নাম্বার দ্বারা কি প্রকাশ করা হয়? অরবিটের আকৃতি।
অরবিট বা শক্তি স্তরের আকৃতি। আচ্ছা, অরবিট কেন লিখলাম, শক্তি স্তর লিখি, সুন্দর দেখাবে। শক্তি স্তরের আকৃতি, শক্তি স্তরের আকৃতি, দাঁত একদম ফালাই দেব। আকার, বারবার বলছি, এখন কেউ ভুল করতে পারে না। আকার, কে কার থেকে বড়। যদি এটা একটা পরমাণু হয়, এটা তার কি প্রধান শক্তি স্তর 1, এটার ওয়ানকে কি বলা হয়, ক্যাশেল বলা হয়। পরেরটা কি হবে, 2 নাম্বার শক্তি স্তর, এটাকে বলা হয় এল শেল। আরও যদি থাকতো সেটা হয়তো 3 নাম্বার শক্তি স্তর, সেটা হয়তো এম শেল, এভাবে চলতে থাকতো। তাইলে অরবিট হচ্ছে একমাত্র প্রধান কোয়ান্টাম নাম্বার দ্বারা যেটাকে ডিনোট করা হয় বা মানে প্রকাশ করা হয়, সেটাকে কি বলা হয়, অরবিট। মানে অরবিটের যদি আমি বাংলা সংজ্ঞা দিতে চাই তোমাদেরকে, পরমাণুর চতুর্দিকে যে বৃত্তাকার অঞ্চল পাওয়া যায় যেখানে ইলেকট্রন থাকে বা ঘুরে, সেগুলোকে কি বলা হয়, অরবিট বলা হয়। বাংলা ডেফিনেশনটা যদি তোমরা একটু মনে রাখতে চাও, সেটা হচ্ছে এরকম: নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে বৃত্তাকার অঞ্চলে ইলেকট্রন ঘুরতে থাকে, কি বললাম, নিউক্লিয়াসকে কেন্দ্র করে, একটু লিখে রাখো, হ্যাঁ, কি লিখবো বলো তো, নিউক্লিয়াসকে কেন্দ্র করে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে, এই যে নিউক্লিয়াস, এটাকে কেন্দ্র করে যে বৃত্তাকার অঞ্চল, বৃত্তাকার অঞ্চল যেখানে কি করে, ইলেকট্রন রোটেট করে, ইলেকট্রন ঘুরে, তাকে কি বলা হয়, অরবিট বা শক্তি স্তর বা শেল বলা হয়। তাহলে আমরা আশা করি অরবিট জিনিসটা বুঝতে পারছি। এখন আছি সাব অরবিট জিনিসটা কি, সাব অরবিট। সাব অরবিটের আরেকটা নাম হচ্ছে উপশক্তি স্তর। কি বললাম, উপশক্তি স্তর, বুঝে গেল। সাব অরবিটকে প্রকাশ করার জন্য তোমার 2টা কোয়ান্টাম নাম্বারের প্রয়োজন হবে। কয়টা কোয়ান্টাম নাম্বার, তোমাকে 2টা কোয়ান্টাম নাম্বার লাগবে। একটাকে বলা হচ্ছে এন, প্রধান কোয়ান্টাম নাম্বার, এবং সহকারী কোয়ান্টাম নাম্বার। এই 2টা যখন একসাথে কম্বাইনলি থাকবে, সেটাকে বলা হয় সাব অরবিট। সেটাকে কি বলা হয়, সাব অরবিট বা উপশক্তি স্তর। যেমন ধরো টুপি, ভাই এখন তো কনফ্লিক্ট হয়ে গেল। তোমরা মানে পুরা জীবন এই টুপিকে কি বলছো, অরবিটাল বলছো না, বলছো। যেমন ধরো আমি যদি টুপি না লিখে ধরো 3s লিখি, কি বলছো এটাকে, অরবিটাল বলছো, 3s অরবিটাল। এখন যদি 3p লিখি, এটাকেও কি বলছো, অরবিটাল বলছো। কিন্তু ভাই এটাকে অরবিটাল আমাদের বইগুলোতেও লেখা আছে, কিন্তু তুমি যদি একদম মানে সূক্ষ্মভাবে চিন্তা করো, সূক্ষ্মভাবে বেসিকটা জানতে চাও, এই জিনিসগুলো হচ্ছে অরবিটাল না, এগুলো কি উপশক্তি স্তর। কি বললাম, এগুলো হচ্ছে উপশক্তি স্তর। কেন এগুলো উপশক্তি স্তর, লক্ষ্য করো, এই পি দ্বারা কি প্রকাশ করতেছে, এই 2 দ্বারা কি প্রকাশ করতেছে বলো তো, প্রধান শক্তি স্তর মানে এন এর মান প্রকাশ করতেছে। আর এই পি দ্বারা কি প্রকাশ করতেছে বলতো, সহকারী কোয়ান্টাম নাম্বার এল এর মান প্রকাশ করতেছে। কারণ পি কখন হবে, যখন এল এর মান কত হবে বলতো, এল এর মান যখন 1, সেটাই তো পি অরবিটাল। তারপরে এখানে আসো, এই 3 দ্বারা কি প্রকাশ করতেছে, প্রধান কোয়ান্টাম নাম্বার এন এর মান। আর এই এস দ্বারা কি প্রকাশ করতেছে, সহকারী কোয়ান্টাম নাম্বার এল এর মান। এস কখন হবে, একটু আগে একটা স্লাইডে দেখা আসছে, এই যে দেখো, এই যে কই গেল, এই যে এটা দেখো, কই, এই যে দেখো, যখন এল এর মান 0 তখন হচ্ছে এস অরবিটাল, যখন এল এর মান 1 সেটা পি অরবিটাল, যখন এল এর মান 2 সেটা ডি অরবিটাল, যখন এল এর মান 3 সেটা এফ অরবিটাল। এটা একটু আগে আমরা দেখে আসছি, তাই তো। এখন যদি আমরা এখানে আসি, দেখো, তাহলে দেখো তো 2p মানে এন এবং এল, এই দুইটাই তো, তাই তো। তারপরে যদি এখানে যাও, এটা কি এন এর মান, এটা কি এল এর মান, এটা হচ্ছে এল এর মান। তাইলে এইগুলোকে বলা হচ্ছে উপশক্তি স্তর, নট অরবিটাল। এখন ভাই প্রশ্ন হচ্ছে অরবিটাল কি তাহলে, তাই না। অরবিটাল কি, অরবিটাল হচ্ছে তোমার যখন 3টা কোয়ান্টাম নাম্বারই থাকবে এন প্লাস এল প্লাস এম, এই 3টাই যখন থাকবে, সেটাকে কি বলা হয়, অরবিটাল বলা হয়। অরবিটাল কি, পরমাণুর যে রিজিয়নে বা যে অঞ্চলে ইলেকট্রনকে পাবার সম্ভাবনা 90 থেকে 95%, তাকে কি বলা হয়, অরবিটাল বলা হয়। এটা আমরা জানি, তাই তো। কিন্তু দেখো, এই 3টা যদি থাকে তখন কি হবে, আমি যদি এন এর মান বলি তোমাকে 3, তখন এল এর মান কি হবে বলো তো, আমি বারবার একটা জিনিস দেখাচ্ছি, 1 2 3 হবে। তখন এম এর মান কি হবে বলো তো, তখন এম এর মান কি হবে, এম এর মান কি হবে, এম এর মান 0 এর জন্য তো 0 হবে, এই 1 এর জন্য কি হবে, -1 0 +1 হবে, এই 2 এর জন্য কি হবে, -2 -1 0 1
2 হবে m এর মান, তাই না? এটুকু আমরা বুঝতে পেরেছি। এখন দেখো আমি যদি শুধু এই 1 নিয়ে কথা বলি, যখন l এর মান 1, যখন l এর মান 1, তখন m এর কয়টা মান পাই? তখন m এর কয়টা মান পাই বলো তো? m এর আমরা 3টা মান পাই। কি কি বলো তো 3টা মান? -1, 0, +1 পাই। এই -1, 0, +1 দ্বারা কি প্রকাশ করা হয়? l এর মান 1 ছেড়ে কি অরবিটাল বলো তো? p অরবিটাল। তাহলে এটা হবে px, এটা হবে py, এটা হবে আমার pz। এই পুরাটা জিনিসের মুদ্রা কথা কি বলো তো? পুরাটা জিনিসের মুদ্রা কথা হচ্ছে এটা, যখন আমার p অরবিটাল, p এর অরবিটাল 3টা, px, py, pz, 3টা। px এর জন্য l এর মান কত? m এর মান -1, 0, +1, বুঝা গেল? এই m এর মান দ্বারা হচ্ছে আমি অ্যাকচুয়ালি অরবিটালটা পাই। তাহলে একটা অরবিটালকে প্রকাশ করার জন্য এই 3টা লাগবে। যদি আমি 3px লিখি, এটা প্রকাশ করতেছে অ্যাকচুয়াল অরবিটাল। আর যদি আমি শুধু 3p লিখি, সেটা হচ্ছে আমার উপশক্তি স্তর। আর আমি যদি শুধু 3 লিখি, এটা হচ্ছে আমার শুধু শক্তি স্তর। এটা হচ্ছে আমার শুধু শক্তি স্তর। তাহলে উপশক্তি স্তর, অরবিটাল এবং হচ্ছে অরবিট, এটা কি তোমরা বুঝতে পারছো? এইটুকু কি তোমরা বুঝতে পারছো? একটু জানাই তো। কমেন্ট কিছু দেখা যাচ্ছে না, নেটও চলতেছে না এটার মধ্যে। এইটুকু কি তোমরা বুঝতে পেরেছো? একটু জানাই তো। কমেন্ট কিছু দেখতে পাচ্ছি না, আমার ফোন দিয়ে দেখা যাচ্ছে না নেটের জন্য। নেট তো চলতেছে না আমার ফোন দিয়া, এখানে দিয়ে দিন। ঠিক আছে। হুম, আচ্ছা ঠিক আছে, এইটুকু আশা করি যে বুঝছো, তাই না? চলো আমরা তাহলে সামনের দিকে যাই। ওকে, স্পিন কোয়ান্টাম নাম্বার কি শিখবো আমরা? স্পিন কোয়ান্টাম নাম্বার শিখবো। স্পিন কোয়ান্টাম নাম্বারকে প্রকাশ করা হচ্ছে আমার এস দ্বারা। কি দ্বারা? এস দ্বারা। এখন স্পিন কোয়ান্টাম নাম্বারটা কি? স্পিন কোয়ান্টাম নাম্বারটা হচ্ছে ইলেকট্রনটা ওই শক্তি স্তরের বা ওই অরবিটালের কোন দিকে ঘুরতেছে, ঘড়ির কাঁটার দিকে নাকি বিপরীত দিকে। ধরো এখানে হচ্ছে আমার পি অরবিটালটা, ওকে? যদি ইলেকট্রনটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে, ঘড়ির কাঁটার দিকে ঘুরে, সেটাকে আমরা কি ধরবো? মাইনাসের হাফ ধরবো। আর যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, সেটাকে আমরা পজিটিভের হাফ ধরবো। যা খুশি হইতে পারে, এটা কোনো মানে ফিক্স না যে
ঘড়ির কাঁটার দিকে কে তুমি পজিটিভ দেবো নেগেটিভ দেবো তোমার খেয়াল খুশি। তাহলে এই এস এর মান কি হইতে পারে, প্লাস হাফ হইতে পারে এবং মাইনাস হাফ হইতে পারে, বুঝে গেল, প্লাস হাফ এবং মাইনাস হাফ হইতে পারে। এটা হচ্ছে ইলেকট্রনের ঘূর্ণনের দিক প্রকাশ করা হয়, এই স্পিন কোয়ান্টাম নাম্বার দ্বারা ইলেকট্রনের ঘূর্ণনের দিক প্রকাশ করা হয়। এখন হচ্ছে আমরা এই কোয়ান্টাম নাম্বার যে বললাম সেগুলার একটা সিগনিফিকেন্ট পার্ট দেখি। সেটা হচ্ছে দেখো কোনটা দ্বারা কি প্রকাশ করা হয়, যেটা প্রধান কোয়ান্টাম নাম্বার সেটা দ্বারা হচ্ছে প্রধান শক্তি স্তরের আকারকে ডিটারমাইন করা হয়। আর সহকারী কোয়ান্টাম নাম্বার দ্বারা কি করা হয়, উপশক্তি স্তরের আকৃতি ডিটারমাইন করা হয়। তারপরে দেখো চুম্বক কোয়ান্টাম নাম্বার বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার দ্বারা কি করা হয়, ত্রিমাত্রিক দিকবিন্যাস, ত্রিমাত্রিকভাবে কিভাবে ঘুরছে সেটা ডিটারমাইন করা হয়। আর স্পিন কোয়ান্টাম নাম্বার হচ্ছে ঘূর্ণনের প্রকৃতি এবং দিক, কোন দিকে ঘুরতেছে, ঘড়ির কাঁটার দিকে নাকি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এগুলো দ্বারা ডিটারমাইন করা হয়। আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছো। এখন একটা গুরুত্বপূর্ণ পড়াশোনা আমরা করব, অরবিটালের আকারগুলো কিভাবে। যেমন ধরো এস অরবিটাল, এস অরবিটালের আকৃতি কিরকম বলো তো? এস অরবিটালের আকৃতি হচ্ছে গোলাকৃতির। কিরকম? গোলাকৃতির। আমি যদি একটা গোলা আঁকাই, এস অরবিটাল এ হচ্ছে গোলাকৃতির একটা আকৃতি। তাহলে এস অরবিটাল গোলাকৃতির, বুঝা গেল? এটার যে রিজিয়নে ইলেকট্রনকে পাবার সম্ভাবনা 90 থেকে 95%, তাকে কি বলা হয়? অরবিটাল বলা হয়। তাহলে এই অংশের মধ্যে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা কত? 90 থেকে 95%। আমি যে ইয়েলো করছি, হ্যাঁ, তাহলে অরবিটাল হচ্ছে এই রিজিয়নটা, মানে একটা শক্তি স্তরের যে অঞ্চলে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা 90 থেকে 95%, সেটাকে বলা হয় অরবিটাল। বুঝে গেল? এই অরবিটাল যদি বুঝে থাকি, এটার মধ্যে যদি এক্সিস হইতে পারে না, এক্স এক্সিস ওয়াই এক্সিস, তাহলে এরকম হইতে পারে এক্স এক্সিস ওয়াই এক্সিস জেড এক্সিস, তাই না? তাহলে এই এক্সিসগুলো কি? এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই এক্সিস, এটা হচ্ছে আমার জেড এক্সিস, তাই তো? এখন আরেকটা প্রশ্ন হইতে পারে, নোড কাকে বলে? তোমরা অনেক সময় দেখবে যে কদে আসে নোড কি। তাহলে অরবিটালের যে অঞ্চলে ইলেকট্রনকে পাবার সম্ভাবনা অ্যাপ্রক্সিমেট 0 বা পাওয়ার সম্ভাবনা কত 0%, সেটাকে বলা হয় নোড। তাহলে এটার জন্য নোড কোনটা বলো তো? তাহলে এই রিজিয়নে কি ইলেকট্রন আছে? নাই। তাহলে এই রিজিয়নগুলোকে কি বলা হবে? নোড বলা হবে, যেখানে ইলেকট্রনকে পাবার সম্ভাবনা কত 0%। কোন অংশটা বলো তো? এই যে ডট ডট অংশগুলো, এগুলোকে বলা হবে নোড। এখন আরেকটা প্রশ্ন আসে, নোডাল প্লেন কি? যে অক্ষ বরাবর ইলেকট্রনকে পাবার সম্ভাবনা অ্যাপ্রক্সিমেট 0, সেটাকে বলা হয় নোডাল প্লেন বা নোডাল তল। বুঝা গেল? তাহলে নোড কি, নোডাল প্লেন কি, এই দুইটা সংজ্ঞা তোমাদের ভালো করে জানতে হবে। এই হচ্ছে এস অরবিটাল। দেখো মনে রাখবে, এই চারটা অবশ্যই মনে রাখতে হবে। চারটা কি? সেটা হচ্ছে এই যে ধরো তোমার যখন এল এর মান 0 হবে সেটা কি অরবিটাল প্রকাশ করবে? এস অরবিটাল। যখন 1 হবে সেটা কি অরবিটাল? পি অরবিটাল। যখন 2 হবে সেটা ডি অরবিটাল, 3 হলে এফ অরবিটাল। এটা একদম মাথায় গেঁথে রাখতে হবে, একদম মাথায় গেঁথে রাখতে হবে। এই হচ্ছে আমার এস অরবিটালের আকৃতি। এখন যদি আমরা, স্যার ক্লাস কখন স্টার্ট হয়েছে? আচ্ছা, এরপরে যদি আমরা, তোমরা কি আমার কথা বুঝতেছো বাচ্চারা? এখন যদি আমরা পি অরবিটালে যাই, পি অরবিটাল কিরকম বলতো? ডাম্বেল আকৃতির। এখন পি অরবিটাল কয়টা? পি এর জন্য এল এর মান কত? যখন এল এর মান 1, সেটা কি হয়? পি অরবিটাল। তখন এম এর মান কত হবে বলতো? 3টা, -1, 0, +1, এরকম 3টা হবে। তাহলে পি অরবিটাল কয়টা হবে? 3টা হবে। তাহলে আমার 3টা পি অরবিটাল কিরকম হবে লক্ষ্য করো। এ হচ্ছে আমার এক্স এক্সিস, ওয়াই এক্সিস, এক্স এক্সিস, জেড এক্সিস। আমরা 3টা আঁকাই আগে। তোমাদের কিন্তু এই চিত্রগুলো আঁকাইতে হবে। তোমাদের অনেক সময় ঢাবির রিটেনে এরকম প্রশ্ন আসে, কেমন? চলো দেখি। তাহলে কি পি অরবিটাল কিরকম বলো তো? ডাম্বেল আকৃতি। কি আকৃতির? ডাম্বেল আকৃতি। ডাম্বেল কি বুঝছো? জিম করছো কেউ? ওই জিমের মধ্যে যে ডাম্বেল নেয় না বাইসেপের মাসেলকে ট্রেন করার জন্য, সেটাকে বলে ডাম্বেল। তাহলে দেখো, এই হচ্ছে আমার এক্স এক্সিস, এই হচ্ছে আমার ওয়াই এক্সিস, এই হচ্ছে আমার জেড এক্সিস। তাহলে প্রথমে আঁকাবো কি বলো তো? পি এক্স। পি এর কয়টা অরবিটাল? 3টা। যখন -1 সেটার জন্য কি হয়? পি এক্স হয়।
যখন 0 হয় সেটার জন্য পি ওয়াই হয়, যখন প্লাস হয় পি জেড হয়। এটা কিন্তু স্পেসিফিক না, হ্যাঁ, -1 এর জন্য যে অলওয়েজ পি এক্স হবে এরকম না, তবে এগুলো আমরা নর্মালি এভাবে ধরে নিই, কেমন? তাহলে এর প্রথমে কি অরবিটালটা আঁকাবো বলো তো? পি এক্স অরবিটালটা আঁকাবো। তাহলে পি এক্স অরবিটাল যখন আঁকাবো, ডাম্বেলটা কোন দিক দিয়ে হবে? এক্স অক্ষ দিয়ে হবে। কি অক্ষ দিয়ে? এক্স অক্ষ বরাবর হবে, বুঝা গেল? পি এক্স অরবিটাল। যখন আমি পি ওয়াই আঁকাবো, তখন ডাম্বেলটা কোন দিক দিয়ে যাবে বলতে পারবা? স্বাভাবিকভাবে ওয়াই, মানে ওয়াই অক্ষ দিয়ে ডাম্বেলটা যাবে। তাহলে এটা হচ্ছে আমার পি ওয়াই এর আকৃতি। এখন যদি আমি স্যার, জি বলেন, কি লিখছে? লাঠিম। আচ্ছা, যদি আমি পি জেড আঁকাই, তখন কোন এক্সিস দিয়ে যাবে? জেড এক্সিস দিয়ে। তাহলে পি অরবিটালের আকৃতিগুলো কি আপনারা বুঝতে পেরেছেন? এটা জানায়েন তো যে পি অরবিটালটা বুঝছেন কিনা। পি অরবিটাল বুঝছেন? এখন আমরা যাব ডি অরবিটাল। তাহলে এটা থাকলো, কেমন? আমরা এখন সামনে যাই, ডি অরবিটাল। ডি অরবিটাল, ডি অরবিটাল কিরকম বলতো? ডাবল ডাম্বেল, ডাবল ডাম্বেল, ডাবল ডাম্বেল আকৃতির, তাই না? তাহলে ডি অরবিটালের জন্য এম এর মান কত বলতো? ডি অরবিটালের জন্য এম এর মান কয়টা পাই? 5টা পাই না? দেখো, ডি এর জন্য এল এর মান কত? এল এর মান হচ্ছে ডি এর জন্য 2। তাহলে এই 2 এর জন্য এম এর মান কত পাবো? 5টা পাবো। একটা পাবো -2, -1, 0, +1, +2, তাই না? এই 5টা পাবো। এইটুকু তো আশা করি বুঝছেন, এই 5টা যে পাবো। তাহলে 5টার জন্য আমার অরবিটাল কয়টা হবে? 5টা হবে। কি কি অরবিটাল 5টা? ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, তাই না? এখন চলেন আমরা 5টা অরবিটাল একটু দেখি, হ্যাঁ। এবার এক্স এক্সিস, হচ্ছে আমার ওয়াই এক্সিস, ওয়াই এক্সিস, এ হচ্ছে আমার জেড এক্সিস, একটা। দুইটা। তিনটা, টোটাল তো 5টা না? 3টা আঁকাইলাম, আর 2টা লাগবে। এখন আমরা একটু লক্ষ্য করি, দেখো, প্রথমে যখন এই -2, সেটার জন্য আমরা কি পাই? ডি এক্স ওয়াই পাই, তাই না? তাহলে এই অরবিটালটা কি হবে আমার? ডি এক্স ওয়াই। তখন তার ডাম্বেলটা কোন দিক দিয়ে যাবে বলতে পারবা? ডাম্বেলটা কোন দিক দিয়ে যাবে? ডাম্বেলটা যাবে এই যে দেখো, এক্স এক্সিস দিয়ে যাবে একটা, ওয়াই এক্সিস দিয়ে যাবে একটা, বুঝতে পারলা? হচ্ছে এক্স ওয়াই জেড, তাই না? পরেরটা কি হবে বলো তো? ডি ওয়াই জেড। তাহলে কোন দিক দিয়ে যাবে? ওয়াই দিয়ে একটা যাবে, জেড দিয়ে একটা যাবে। এ হচ্ছে আমার এক্স ওয়াই জেড। এটুকু বুঝছো? এটুকু বুঝছো? বুঝতে পারছো? তারপরে দেখো, ডি জেড এক্স। তাহলে কোন দিক দিয়ে যাবে বলো তো? এক্স ওয়াই জেড। কোন দিক দিয়ে যাবে? জেড দিয়ে একটা যাবে, আর হচ্ছে এক্স দিয়ে একটা যাবে, তাই তো? এরকম হবে, এরকম।
আরেকটা কি ডি এক্স স্কোয়ার টু ওয়াই স্কোয়ার, এটা কোন দিক দিয়ে যাবে স্কোয়ার, তাহলে দেখো এক্স ওয়াই মানে তাহলে এক্স ওয়াই জেড, তাহলে এক্স দিয়ে একটা যাবে আর হচ্ছে ওয়াই দিয়ে একটা যাবে। তাইলে লক্ষ্য করো তো ঘটনা কি ঘটছে, এইটা আর এটা কি সেম হয়ে গেল না, সেম হয়ে গেল না, এটাও এক্স দিয়ে গেছে এটাও এক্স দিয়ে গেছে ওয়াই দিয়ে গেছে এটাও এক্স দিয়ে গেছে ওয়াই দিয়ে গেছে, তাহলে এই দুইটা কি সেম হয়ে গেল না, তাহলে কি আমাদেরটা হইল, হইল না। কেন হইল না, এতক্ষণ যা কাইলাম একটাও কি বলতো হইল না, সবগুলো কাটা হইল। কেন হইল না, রিজনটা হচ্ছে আমরা দেখো যে বইগুলোতে এরকম দেখে ভাবি যে এরকম আর কি অরবিটালগুলো এভাবে যায় না, একটু মনে রাখতে হবে কিভাবে যায়, একটু দেখো মনে রাখো, আমি জাস্ট আঁকাই দিচ্ছি, তোমরা একটু মাথাটা ঠান্ডা রেখে একটু দেখতে হবে। হ্যাঁ, এটা কিন্তু তোমাদের ঢাবি রিটেনে আসে, হ্যাঁ বুয়েটে আসছিল 2 বছর আগে। দেখো প্রথমে আমরা কি আঁকাবো, ডি এক্স ওয়াই আঁকাবো, এই অরবিটালটা আঁকাবো। তাইলে মনে রাখতে হবে এটা যদি তোমার এক্স এক্সিস হয়, এটা যদি ওয়াই এক্সিস হয়, এটা যদি জেড এক্সিস হয়, তাহলে তুমি মনে মনে কাটা দিবা কই দিয়ে, এক্স এবং ওয়াই মাঝে দিয়ে কাটা দিয়ে দিবা। তাহলে প্রথম একটা ডাম্বেল যাবে এক্স এবং ওয়াই এর মাঝামাঝি দিয়ে, এক্স এটা ওয়াই এটা, তাহলে এক্স এবং ওয়াই এর মাঝামাঝি দিয়ে একটা ডাম্বেল যাবে, এটুকু বুঝছো। যেহেতু ডাবল ডাম্বেল, আরেকটা ডাম্বেল যাবে কোন দিক দিয়ে, এটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, বুঝতে পারলা। প্রথম ডাম্বেলটা যাবে এক্স এবং ওয়াই এর মাঝামাঝি দিয়ে, পরেরটা যাবে এটার সাথে 90 ডিগ্রি, যেমন ধরো এই যে এটা হচ্ছে এটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে, বুঝা গেল 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। আশা করি এটুকু বুঝছো। পরে কি আঁকাবো, ডি ওয়াই জেড, ডি ওয়াই জেড, তাহলে এটা কি হবে, ওয়াই জেড এর মাঝে কাটা দিব, তাহলে এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, এটা জেড হয়, পরের ডাম্বেলটা কেউ দিয়ে যাবে ওয়াই এবং জেড এর মাঝামাঝি দিয়ে যাবে, গেল। পরেরটা কি, এটার সাথে 90 ডিগ্রি, এটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছো। পরে কি আঁকাবো, ডি জেড এক্স, জেড এক্স, তাহলে কি হবে, জেড এবং এক্স এর মাঝামাঝি দিয়ে একটা যাবে এক্স ওয়াই জেড, তাহলে এক্স এবং জেড এর মাঝামাঝি দিয়ে একটা যাবে, পরেরটা যাবে এটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। আশা করি এখন তোমরা বুঝতে পেরেছো, এই তিনটা বুঝতে পারলেই শেষ। পরে যদি আমি দেখাইতে যাই ডি এক্স স্কোয়ার টু ওয়াই স্কোয়ার, মানে এক্স স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার, যখন এই স্কোয়ার চলে আসবে সরাসরি এক্সিস দিয়ে যাবে, কি সরাসরি এক্সিস দিয়ে যাবে এক্স ওয়াই জেড, তাহলে এক্স স্কোয়ার মানে এক্স এক্সিস দিয়ে সম্পূর্ণ যাবে, ওয়াই স্কোয়ার মানে ওয়াই এক্সিস দিয়ে সম্পূর্ণ যাবে, বুঝা গেল। এই হচ্ছে অ্যাকচুয়াল স্ট্রাকচারগুলো। এখন যদি আরেকটা কি বাকি আছে, ডি জেড স্কোয়ার, তাহলে ডি জেড স্কোয়ার কিরকম হবে, স্কোয়ার যেহেতু আছে জেড এর উপর, তাইলে সরাসরি কোন দিক দিয়ে যাবে, জেড এর উপর দিয়ে সরাসরি যাবে। এখন তো এখানে তো ডাবল ডাম্বেল, বাকি পার্ট তো আর নাই, বাকি পার্টটা কি করবে, এখানে একটা মেঘের মতো একটা ঘনত্ব বা একটা বলয় সৃষ্টি করবে, বুঝা গেল। এই হচ্ছে আমাদের ডি অরবিটালের আকৃতিগুলো। এইগুলোতে কারো কি কোনো কনফিউশন আছে, একটু জানাও তো। এখানে কি কারো কোনো বুঝতে কোনো সমস্যা আছে, একটু জানাও। একটু জানাও যে বুঝছো কিনা, একদম ক্লিয়ার ভাবে বুঝছো কিনা অরবিটালের আকৃতিগুলা। জানায় তো ক্লিয়ার কিনা। আচ্ছা আবার রিপিট করবো, আচ্ছা আবার রিপিট করতেছি, একটা মিনিট দেখো আমি কি বলছিলাম তোমাদেরকে বলো তো। আমি বলছিলাম অরবিটালের আকৃতিগুলো কিরকম হবে, যখন স্লাইড নিয়ে দেখায়, হ্যাঁ ডি অরবিটাল কয়টা, 5টা তো, তাই না। ধরো এটা হচ্ছে আমার আচ্ছা অন্য কালার দেব, একটু লক্ষ্য করা, একটা দেখাচ্ছি, একটা দেখলেই সবগুলো পারবা। একটা দেখো, তাহলে ডি এর 5টা অরবিটালের মধ্যে প্রথমে ধরো আমি ডি এক্স ওয়াইটা আঁকাবো, হ্যাঁ ডি এক্স ওয়াইটা আঁকাবো, 5টার মধ্যে একটা অরবিটালকে ডি এক্স ওয়াই, তাহলে কিরকম হবে দেখো। দেখো মনে রাখবা যখন ডি অরবিটাল চলে আসবে এক্স ওয়াই থাকলে আমি
এক্স এবং ওয়াই এর মাঝে দিয়ে কাটা দিব। ধরো এটা আমার এক্স এক্সিস, এটা আমার ওয়াই অক্ষ, এটা আমার জেড অক্ষ। তাহলে এক্স এবং ওয়াই এর মাঝে কাটা মানে কি এক্স এবং ওয়াই এর মাঝে দিয়ে যাবে একটা, তাহলে এক্স এটা ওয়াই, এক্স ওয়াই এর মাঝে দিয়ে একটা ডাম্বেল যাবে, তাহলে একটা ডাম্বেল যাবে এক্স এবং ওয়াই এর মাঝা বরাবর, ক্লিয়ার, মাঝামাঝি দিয়ে যাবে। আরেকটা ডাম্বেল কোন দিক দিয়ে যাবে, যেহেতু ডাবল ডাম্বেল সেটা যাবে এই ডাম্বেলটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে। এটা যদি এভাবে, এটা 90 ডিগ্রি কোন দিকে, এই যে দিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, বুঝতে পেরেছেন, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, এটা আশা করি বুঝছেন। এখানে আমরা আরেকটাতে যাই, যদি অরবিটালটা আপনার এরকম হয়, এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস, এটা জেড এক্সিস, তাহলে আপনি কাটটা আঁকাবেন বলেন তো, আপনি ধরেন আঁকাবেন হচ্ছে ডি ওয়াই জেড আঁকাবেন, হ্যাঁ ওয়াই জেড আঁকাবেন, তাহলে ওয়াই এবং জেড এর মাঝে কাটা যাবে, তাহলে ওয়াই এবং জেড এর মাঝামাঝি দিয়ে একটা অরবিট ডাম্বেল যাবে, এই দুইটার মাঝামাঝি দিয়ে একটা ডাম্বেল যাবে। আরেকটা ডাম্বেল কোন দিক দিয়ে যাবে, এই ডাম্বেলটার সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করে, 90 ডিগ্রি কোণ তৈরি করে, যেন এই কোণটার মান কত হয়, 90 ডিগ্রি হয়। বুঝা গেল, বুঝা গেল। আর যদি স্কয়ার থেকে যায়, যদি স্কয়ার হয়ে যায়, যেমন যে অরবিটালটা স্কয়ারের ছিল, কোনটা ছিল স্কয়ারের, ডি এক্স স্কয়ার টু ওয়াই স্কয়ার, তাহলে এক্স যদি হয় এটা, ওয়াই যদি হয় এটা, জেড যদি হয় এটা, স্কয়ার থাকলে সম্পূর্ণ এক্সিস বরাবর যাবে, মানে এক্স অক্ষ দিয়ে একটা যাবে, ওয়াই অক্ষ দিয়ে একটা যাবে, ক্লিয়ার। এখন বুঝছেন, এখন বুঝছেন কিনা জানেন তো। আপনাদের কিন্তু গত বছর লাস্ট ইয়ারে ঢাবিতে একটা প্রশ্ন আসছিল, নিচের কোন অরবিটালগুলো সরাসরি অক্ষ বরাবর, ঢাবির এমসিকিউতে আসছিল, অপশনে ছিল, এটা ছিল অপশনে ডি এক্স স্কোয়ার টু ওয়াই স্কোয়ার, এটা কি সরাসরি অক্ষ বরাবর না, এই যে সরাসরি অক্ষ বরাবর, সরাসরি অক্ষ বরাবর। আর এর আগে যেগুলো শিখছি সেগুলো কি সরাসরি অক্ষ বরাবর ছিল না, পার্শিয়াল অক্ষ বরাবর, মানে এক্স এবং ওয়াই এর মাঝে একটা, তার সাথে 90 ডিগ্রি একটা, এক্স ওয়াই এর মাঝে একটা, তার সাথে 90 ডিগ্রি একটা। আশা করি বুঝছেন, এখন বুঝছেন কি, একটু জানেন যে জি ভাই এখন বুঝছি। আশা করি এখন বুঝে গেল। ওকে, অসংখ্য ধন্যবাদ। চলেন আমরা সামনে যাই। তাহলে এই অরবিটের ব্যাপার স্যাপার বুঝে গেল। এবার আসেন এখানে, 4p অরবিটালের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কত? প্রশ্নের আনসার ঝটপট করতে হবে, সব পড়ানো হয়ে গেছে। এখানে বলা আছে 4p অরবিটাল, এটা কি অ্যাকচুয়ালি অরবিটাল? বইগুলো তো অরবিটাল বলে, কিন্তু অ্যাকচুয়ালি এটা কি, আমরা কিন্তু এখন জানি এটা কি, বলেন তো এটা অ্যাকচুয়ালি কি? এটা অ্যাকচুয়ালি হচ্ছে উপশক্তি স্তর। যদি এখানে এক্স থাকতো, অথবা ওয়াই থাকতো, অথবা জেড থাকতো, সেটা অরবিটাল হয়ে যেত। আমরা কিন্তু জানি, কিন্তু বইগুলোতে এগুলোকে অরবিটাল বলছে, আমরাও অরবিটালই বলি। 4p এর জন্য আপনাকে জানতে চেয়েছে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান কত? এল এর মান কত? ঝটপট আনসার করেন। দেখেন আমরা একটা চার্ট শিখছিলাম, যখন এল এর মান 1 0 তখন এস অরবিটাল, যখন এল এর মান 1 সেটা পি অরবিটাল, যখন এল এর মান 2 সেটা ডি অরবিটাল, যখন এল এর মান 3 সেটা এফ অরবিটাল। এখানে বলছে 4p, পি এর জন্য কি এল এর মান 1, পি এর জন্য এল এর মান কি 1, এই যে পি এর জন্য এল এর মান কি হবে, তাহলে 1 হয়ে যাবে। সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কি হবে, 1 হবে। বুঝতে পেরেছেন? এর সবাই বুঝছেন? ভাইয়া অ্যাড হবে কিভাবে, কবে ক্লাস শুরু হবে? আচ্ছা, অ্যাড হবা কিভাবে, তোমরা হচ্ছে আমাদের পেজে নক দিবা, তোমরা হচ্ছে সেখান থেকে তোমরা ডিটেলস জানতে পারবা। আর ক্লাস কবে থেকে শুরু হবে, ক্লাস আমাদের 4টা ফ্রি ক্লাস আছে, তারপর থেকে আমাদের হচ্ছে পেড ব্যাচের ক্লাস শুরু হয়ে যাবে। এটা 3 আনসার করছে কে? গাধা। জানতে চাইছি কি, দেখো 4p অরবিটালের জন্য তোমার কি জানতে চাইছে, সহকারী মানে এল এর মানটা জানতে চাইছে। আমি যে তোমাদেরকে এই চার্টটা কতবার দেখাইলাম বলো, এই চার্টটা মুখস্থ করা ফরজাইন তোমাদের জন্য। দেখো কি মুখস্থ করবা, যখন তোমার, আচ্ছা যখন তোমার কেউ ছিল না তখন এল থাকবে। দেখো এল এর মান কি হইতে পারে, 0 হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে। এল এর মান 0 এস অরবিটাল, এল এর মান 1 পি অরবিটাল, এল এর মান 2 ডি অরবিটাল, এল এর মান 3 এফ অরবিটাল। এটা মুখস্থ থাকতেই হবে। দেখো তোমার বলছে 4p, মানে পি বলছে, কি বলছে, পি এর জন্য এল এর মান কত 1, এটাই তো জানতে চাইছে। এই যে পি এর জন্য সহকারী, যে 4p বলছে না, এটার জন্য এল এর মান কি 1। ক্লিয়ার? এখন কি বুঝছেন ভাইয়ারা? বুঝছেন কিনা একটু জানাইন তো।
চলেন আমরা সামনে যাই। পরে দেখেন যখন এল এর মান, এটা এল হবে, হ্যাঁ এটা এল হবে, যখন এল এর মান 2 এন এর মান 3, কোন অরবিটালটি প্রকাশ করে? কোন অরবিটালটি প্রকাশ করে? এন বলে দিছে কত বলেন তো? এন বলে দিছে 3, এল বলে দিছে কত বলেন তো? 2। তাহলে এটা কি প্রকাশ করতেছে? যখন এন 3, এন মানে কি? প্রধান কোয়ান্টাম কত? 3। এল, এল যখন 2, সেটা কি রিপ্রেজেন্ট করে দেখেন তো, এর আগে স্লাইডে দেখে আসছি। এল যদি হয় 2, সেটা কি প্রকাশ করে? ডি অরবিটাল। তাহলে কি হবে বলেন তো? তখন হবে 3D, এটা হবে ডি, মানে ঘটনাটা কি হবে? এটা হবে ডি, আলটিমেটলি হচ্ছে 3D হবে, 3D হবে, 3D কই? 3D কই? এই যে 3D। তাহলে উত্তর আমার কি হবে বলেন তো? উত্তর হবে আমার 3D। উত্তর কি হবে? 3D। বুঝতে পেরেছেন? 3D, হ্যাঁ। সাইমু কি লিখছে? সাইমুল আহমেদ 3D, হ্যাঁ ঠিক আছে। চলেন আমরা পরবর্তীতে যাই। উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র কোনটি? পরে আসছি। উপশক্তি স্তর 2 × 12 + 1, আর শক্তি স্তর বললে 2n²। তাহলে 2 × 12 + 1 কই? 2 × 12 + 1, এই যে এটা 2 × 12 + 1। আর এটা কি ছিল মনে পড়ে? এটা কি ছিল? এটা কি ছিল? এটা ছিল আমার হচ্ছে প্রধান শক্তি স্তর, প্রধান শক্তি স্তরের জন্য, তাই না? আর এটা কি? 2 × 12 + 1 হচ্ছে উপশক্তি স্তরের জন্য। বুঝতে পেরেছেন? হ্যাঁ। তারপর আসি, কোন অরবিটালের ইলেকট্রনের ঘনত্ব সর্বাধিক? এটি কেমনে বুঝবেন? একটু একটা বেসিক কথা শুনেন। যখন আমরা এস অরবিটাল দেখছি, সেটা কি ছিল? গোলাকৃতির বা ওভাল শেপ। পি অরবিটাল কিরকম দেখছি? ডাম্বেল আকৃতির। তারপর আমার ডি অরবিটাল কিরকম দেখছি? ডাবল ডাম্বেল, ডাবল ডাম্বেল, তাই না? বলেন তো ইলেকট্রনের ঘনত্ব কোথায় সর্বাধিক থাকবে? এটার মধ্যে না? ইলেকট্রনের ঘনত্ব সর্বাধিক এখানে থাকবে। দেখেন এখানে থাকতে পারে ইলেকট্রন, অথবা এখানে, বা এখানে থাকতে পারে, অথবা এখানে, অথবা এদিকে, অথবা এদিকে। তাহলে ঘনত্ব বেশি কই? এস অরবিটালে। এস অরবিটালে কোন এস অরবিটালে? 1s এর মধ্যে, কারণ 1s তো সবচেয়ে ছোট, 1s অরবিটালে। আশা করি বুঝতে পেরেছেন। চলেন আমরা পরবর্তীতে যাই। এগুলো কিন্তু সব পারার জন্য। দেখেন, উত্তেজিত অবস্থায় হাইড্রোজেন পরমাণুর কোয়ান্টাম সংখ্যা এন এর মান 4, এল এর মান 1 বলছে। দেখেন ঘটনা কি? এল এর মান কত বলছে? 1, এন এর জন্য বলছে 4, এল এর জন্য বলছে হচ্ছে 1। বিশিষ্ট অরবিটাল কি? যখন এল এর মান 1, সেটা কি অরবিটাল? পি অরবিটাল। তাহলে কি হবে? 4p। কি হবে? 4p। একটু আগে এরকম প্রশ্ন আমরা দেখছি। তাহলে কি অরবিটাল? পি অরবিটাল। কি ডিটারমাইন করতেছে বলেন তো? পি অরবিটাল। বুঝতে পেরেছেন? আপনারা কি এটুকু বুঝছেন? একটু কষ্ট করে জানাবেন, হ্যাঁ। এবার আসেন, সহকারী কোয়ান্টাম সংখ্যা 1 এর মান কত? ও এল এর মান, 1 তো না, এটা এল কে 1 টাইপ করছে, বুঝছো? সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান কত? এল এর মান কি বলতো? 0 থেকে n-1 পর্যন্ত, 0 থেকে n-1 পর্যন্ত। এটা আমরা অনেক ভালো করে পড়াশোনা করার ট্রাই করছি, 0 থেকে n-1 পর্যন্ত। তারপরে চলেন সামনে যাই। নিচের 4টি কোয়ান্টাম সংখ্যার মধ্যে কোন সেটটি অসম্ভব? 4টা কোয়ান্টাম সংখ্যা আছে, এটার মধ্যে অসম্ভব কোনটা, মানে কোনটা সম্ভব না? দেখেন একটা একটা করে আমরা দেখা ট্রাই করি। প্রথমে আমরা এটা নিয়ে কথা বলি। এটা নিয়ে দেখেন, এটা কিসের মান? এন এর মান। এটা কিসের মান? এল এর মান। দেখেন এন এর মান যদি 3 হয়, এল এর মান 2 হইতে পারে, হইতে পারে, কারণ এল এর মান কি হয়? n-1 পর্যন্ত। এম এর মান 2 হইতে পারে, হ্যাঁ হইতে পারে, এটা হইতে পারে। তাহলে এটা কি সম্ভব? এটা সম্ভব। এটা নিয়ে কথা বলি। এন এর মান 5, এল এর মান কত? 3 হইতে পারে, 0 হইতে পারে, হ্যাঁ এটাও সম্ভব। এখানে আসেন, এন এর মান 4, এল এর মান 4 থেকে তো ছোট, 0 হইতে পারে, 0 এটা হইতে পারে।
এখানে আসেন, এল এর মান কত 3, এন এর মান, এল এর মান 2। এই যে এইটা লক্ষ্য করেন ভাই, এই জিনিসটা একটু লক্ষ্য করেন, এটা আমি আবার বড় করে দেখাচ্ছি। হ্যাঁ, এটা একটু লক্ষ্য করেন, এটা আমি লিখি এখানে। এটার জন্য ওই কই যান, এটার জন্য দেখেন এন এর মান কত দিছে 3, তাহলে এল এর মান কি হইতে পারে 0 1 2 হইতে পারে। যদি 0 1 2 হয় তাহলে এম এর মানটা কি হবে 0 হবে, এটার জন্য 3 হবে -1 +1 0 হবে, আর এটার জন্য কি হবে -2 -1 0 1 2। কিন্তু ভাই কখনো এল এর মান যখন 2 তখন কি কখনো এম এর মান 3 হইতে পারে? 3 হইতে পারে, কারণ এম এর মান ডিপেন্ড করে কার উপর? এম এর মান ডিপেন্ড করে প্লাস মাইনাস এল এর উপর। মানে এল এর মান থেকে তো এম এর মান কখনোই বড় হওয়া সম্ভব, এই জিনিসটা কখনোই বড় হওয়া সম্ভব না। সো এটা আমার হচ্ছে ভুল উত্তর, এটা হচ্ছে আমার উত্তর, মানে এটা অসম্ভব। বুঝতে পেরেছেন এটা কেন অসম্ভব? আশা করি বুঝছেন। এই না বুঝলে বলেন, আবার বলি। আপনার মনে আছে? আমি আবার জিনিসটা একটু রিকল করাই। এন এর মান কি হইতে পারে 1 2 3 যা কিছু হইতে পারে। এল এর মান কি হইতে পারে 0 থেকে n - 1 পর্যন্ত। মানে n এর মান থেকে l এর মান অবশ্যই এক কম হবে, n এর মান থেকে l এর মান অবশ্যই এক কম হবে। m এর মান কি হবে প্লাস মাইনাস l, মানে m এর মানটা অবশ্যই l এর মানের সমান হবে, l এর মান থেকে কখনো কি হবে না বড় হইতে পারবে না। এই এমসিকিউটার মধ্যে দেখেন m এর মানটা কিন্তু এটা হচ্ছে l এর মান, এটা হচ্ছে m এর মান, তাহলে l থেকে m বড় হয়ে গেছে। সো এটা হচ্ছে আমার ভুল উত্তর। ক্লিয়ার? আশা করি বুঝছেন। এবার একটা एग्जांपल দেখি, সিকিউতে আসার মতো বলছে। এটা একটা দেয়া আছে, উদ্দীপকের সর্বোচ্চ শেলের সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা এল এম এর মান নির্ণয় করো। দেখো কি বলছে, সর্বাধিক কে এন, সবচেয়ে দূরে কে আছে বলেন তো এন। এন এর জন্য আপনার এন এর মান এম এর মান এগুলো ইউজ করে ইলেকট্রন সংখ্যা গণনা করতে বলছে। তাহলে এটা আপনাদের সিকিউতে আসবে এরকম একটা প্রশ্ন। সো এটা আমরা কেমনে আনসার করব? প্রথমে একটা ছক আঁকতে হবে। ছকটা কিরকম হবে? এরকম একটা আপনাদের ছক আঁকাইতে হবে। ছকের মধ্যে কি কার কার নাম থাকবে জানেন? প্রথম থাকবে প্রধান কোয়ান্টাম নাম্বারের মান, এন এর মান থাকবে, তারপর থাকবে এল এর মান, তারপর থাকবে এম এর মান, তারপর থাকবে এস এর মান, তারপর অরবিটাল আর হচ্ছে ইলেকট্রন। শেষ, এস এর মান আর দিব না। তাইলে লক্ষ্য করেন, প্রথমে আমার এন এর মান, তারপর এল এর মান, এম এর মান, এস দিব না, অরবিট, অরবিটাল আর হচ্ছে ইলেকট্রন সংখ্যা। হ্যাঁ, এখন আপনাদেরকে দেখেন সর্বোচ্চ এন এর মান কত দিয়ে দিয়েছে 4। এল এর মান কি হবে 0 হবে, 1 হবে, 2 হবে, 3 হবে। কারণ কি এল এর মান কি বলেন তো n - 1, 0 সহ n - 1 পর্যন্ত, তাই তো। এম এর মান কি বলেন তো? এম এর মান হচ্ছে প্লাস মাইনাস এল, তাহলে 0 এর জন্য তো 0, 1 এর জন্য কি -1 0 +1, 2 এর জন্য কি -2 -1 0 1 2, 3 এর জন্য কি -3 -2 -1 0 1 2। বুঝা গেল? তাহলে দেখেন এস 0 এর জন্য কি এস অরবিটাল, পি 1 এর জন্য কি পি অরবিটাল, 2 এর জন্য কি ডি অরবিটাল, তারপর হচ্ছে আপনার 3 এর জন্য কি এফ অরবিটাল। বুঝা গেল? এটা কি এফ, যেহেতু এন এর মান 4, এটা হচ্ছে 4s, এটা হচ্ছে 4p, এটা হচ্ছে 4d, এটা হচ্ছে 4f। ক্লিয়ার? তাহলে এস অরবিটালে ইলেকট্রন থাকতে পারে কয়টা? স্যার 5টা তো আমাদের আইসিটি হওয়ার কথা। আপনার এই ক্লাস কয়টায় শেষ হবে? একটু কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। দেখো 4s এর জন্য কত বলো তো? এস অরবিটালে 2টা ইলেকট্রন থাকতে পারে, পি অরবিটালে 6টা ইলেকট্রন থাকতে পারে, ডি অরবিটালে হচ্ছে তোমার 10টা ইলেকট্রন থাকতে পারে,
আর এফ অরবিটালে 14টা ইলেকট্রন থাকতে পারে। কিভাবে দেখো, পি এর কয়টা অরবিটাল? পি এর 3টা অরবিটাল, একটা অরবিটালে 2টা থাকতে পারে, তাহলে 3টা অরবিটালে কয়টা থাকতে পারবে? 6টা। ডি এর কয়টা অরবিটাল? 5টা, একটার মধ্যে 2টা, 5টার মধ্যে 10টা। এটার কয়টা? 7টা, একটার মধ্যে 2টা, 7টার মধ্যে 14টা। তাহলে টোটাল কয়টা হয়? 6 8 এ 8, 8 18 আর 14 কত বলো তো? 18 আর 14 কত? 32টা ইলেকট্রন থাকতে পারে টোটাল। বুঝতে পেরেছেন? এটুকু কি ক্লিয়ার? তাহলে আমরা এটার উত্তর আশা করি বুঝতে পেরেছি। এই যে এটা তোমাদের এইচডব্লিউ থাকবে, এটা তোমাদের হোমওয়ার্কস থাকবে। এইচডব্লিউ একই ম্যাথ, এইচডব্লিউ হোমওয়ার্কস থাকবে। আশা করি এটুকু বোঝা গেল। 32টা, হ্যাঁ। তাহলে আমরা হচ্ছে কোয়ান্টাম নাম্বার রিলেটেড যে পার্টটা, সেই পার্টটা হচ্ছে আমরা শেষ করছি। এখন আমরা পরের পার্টে যাব। হ্যাঁ, এখন দেখো তোমাদেরকে যা যা পড়াইছি আজকে কোয়ান্টাম নাম্বার রিলেটেড, এইগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে গ্রাফগুলো, চিত্রগুলো, অরবিট কি, অরবিটাল কি, তারপর হচ্ছে কোয়ান্টাম নাম্বার কি, প্রধান কোয়ান্টাম নাম্বার কি, সহকারী কোয়ান্টাম নাম্বার কি, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কি, সবগুলো হচ্ছে তোমাদের ভালো করে মনে রাখতে হবে, মেমোরাইজ করে রাখতে হবে এবং মাথায় রাখতে হবে পড়াগুলো। কেমন? তাহলে এইটুকু হচ্ছে আমাদের কোয়ান্টাম নাম্বার রিলেটেড পড়াশোনা। এই কোয়ান্টাম নাম্বার থেকে একটা সিকিউ তোমাদের, মানে সিকিউর তোমাদের হবে, সেটা হচ্ছে এই চারটা। হ্যাঁ, এন এর মান 3 চাইতে পারে, এন এর মান 4 দিয়ে করাই দিছি, সর্বোচ্চ 3 দিয়ে আসতে পারে তোমাদের। বুঝা গেল? বুঝছেন? চলেন আমরা পরবর্তী অংশে যাই। ক্লিয়ার কি আপনারা? ওকে, চলেন সামনে যাই। এখন আমরা কিছু গানমূলক প্রশ্ন দেখি, এগুলো হচ্ছে আপনাদের লাগবেই লাগবে। হ্যাঁ, পেন করে রাখলাম। এই যে প্রথম হচ্ছে শিখতে হবে আপনাদের আউফবাউ রুলস, আউফবাউ প্রিন্সিপাল। এটা খুব যত্ন সহকারে আপনাদের শিখে রাখতে হবে, পরীক্ষায় চলে আসবে। হ্যাঁ, আউফবাউ রুলস কি বলছে? পরমাণুতে ইলেকট্রনগুলো প্রথমে কি করবে? সর্বনিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে, তারপরে হচ্ছে ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরে যাবে। এটা হচ্ছে আউফবাউ রুলস, তাই তো? এখন যদি আমরা একটু পড়াশোনা করতে চাই আউফবাউ রুলস নিয়ে, আউফবাউ রুলসে কি বলছে? প্রথমে সর্বনিম্ন শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করবে, তারপরে হচ্ছে ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরে যাবে। এখন সর্বনিম্ন শক্তি স্তর আমরা কিভাবে বের করব? অরবিটালের শক্তি মাত্রা, শক্তি মাত্রা অরবিটালের, অরবিটালসের শক্তি মাত্রা আমরা কেমনে বের করব? সেটা হচ্ছে ম্যান্ডেলিঙ্গের রুলস। কি রুলস? ম্যান্ডেলিঙ্গের। কি বলতো সেটাকে আমরা কি দ্বারা চিনি? এন প্লাস এল রুলস, এন প্লাস এল রুলস, এটা দ্বারা আমরা বের করে থাকি। বুঝা গেল? এই রুলসটা দিয়েছে হচ্ছে বিজ্ঞানী ম্যান্ডেলিঙ্গ। ওকে, যাই হোক, এখন ধরো তোমাকে আমি দিলাম 1s আর হচ্ছে 2s, এই দুইটার মধ্যে কার মধ্যে আগে ইলেকট্রন প্রবেশ করবে? তাহলে শক্তি মাত্রা বের করি। এখানে n এর মান কত? 1, এখানে s এর জন্য l এর মান কত? 0। তাহলে আমার n প্লাস l রুলস যদি অ্যাপ্লাই করি, কত হবে? 1 প্লাস 0, তাহলে কত হচ্ছে? 1। এটার মধ্যে যদি আমি এই রুলস অ্যাপ্লাই করি, n প্লাস l অ্যাপ্লাই করি, কি হবে? 2 প্লাস 0, তাহলে কত হচ্ছে? 2। তাহলে বেশি কে বলো তো? এটার শক্তি বেশি। তাহলে প্রথমে হচ্ছে 1s এ প্রবেশ করবে, তারপরে হচ্ছে 2s এ যাবে। বুঝতে পেরেছেন? প্রথমে 1s এ যাবে, তারপর 2s এ যাবে। আরেকটা এক্সাম্পল দেখেন, 3p আর হচ্ছে আমার 3d, এই দুইটার মধ্যে লক্ষ্য করি, দুইটারই n এর মান কত? 3, মানে 3। p এর জন্য l এর মান কত? 1, 3 প্লাস d এর জন্য l এর মান কত? 2। তাহলে এখানে কত আসতেছে? 4, এখানে কত আসতেছে? 5। তাহলে এটা বেশি, সো এটার মধ্যে হচ্ছে আগে ইলেকট্রন প্রবেশ করবে। বুঝতে পেরেছেন? যদি শক্তিমাত্রা সমান হয়ে যায় তখন কি হবে? যদি শক্তিমাত্রা সমান হয়ে যায়, যেমন ধরেন কত? 3p,
এটা হচ্ছে আপনার 4 আসবে, তাই তো? আরেকটা হচ্ছে 4s। এই দুইটার মধ্যে কোথায় আগে ইলেকট্রন প্রবেশ করবে, এই দুইটার মধ্যে কোথায় ইলেকট্রন প্রবেশ করবে। দেখেন এটা হচ্ছে আমার এল এর মান, এটা হচ্ছে আমার এল এর মান, তাই না? তাহলে এখানে যদি যোগ করেন 3 প্লাস পি এর জন্য এল এর মান কত 1, এখানে যদি যোগ করেন 4, এস এর জন্য এল এর মান কত 0, তাহলে দেখেন এখানে আসতেছে 4, এখানে আসতেছে কত 4। দুইটা যখন ইকুয়াল হয়ে যাবে, দুইটা যখন সমান হয়ে যাবে, তখন কি করব, প্রধান কোয়ান্টাম নাম্বার যেটা ছোট সেটাতে আগে প্রবেশ করবে। যখন দুইটা সমান হয়ে যাবে, প্রধান কোয়ান্টাম নাম্বার ছোট কে, এই যে 3, আর এখানে প্রধান কোয়ান্টাম নাম্বার হচ্ছে 4, তাহলে কোথায় আগে প্রবেশ করবে, এটাতে আগে প্রবেশ করবে। সোজা কথা, শক্তি যার কম সেটাতে আগে প্রবেশ করবে। কিন্তু যদি দেখা যায় যে শক্তি দুইটা ইকুয়াল হয়ে যায়, তখন কি দেখবো, প্রধান কোয়ান্টাম নাম্বার যারটা ছোট সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে, সেখানে হচ্ছে ইলেকট্রন আগে প্রবেশ করবে। এইটুকু কি আপনারা বুঝতে পেরেছেন? একজনে 4s উত্তর করছে, তো মাইট দেওয়া লাগবে। ও, এর আগেরটার উত্তর কি 4s ছিল? ওই 4s তো ছিল না। 4s আনসার করছে কে? আচ্ছা, এখন কি বুঝতে পেরেছেন? জানায়েন তো। তাহলে আউফবাউ রুলস আমরা আশা করি বুঝতে পেরেছি। প্রথম হচ্ছে সর্বনিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে, তারপরে হচ্ছে ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রনগুলো যাবে। হবে না? আর এক সেকেন্ড। সামিউল আহমেদ, তুমি কি বলতেছো? বুঝি নাই, কি হবে না? ওকে, চলো আমরা সামনে যাই। ও আচ্ছা, আউফবাউ গেছে তাই না? আমাদের আউফবাউ গেছে। এখন আমরা শিখবো হচ্ছে হুন্ডের রুলস। বিজ্ঞানী হুন্ডস কি বলছে? বিজ্ঞানী হুন্ডস বলছে সমশক্তি সম্পন্ন অরবিটালে যখন ইলেকট্রন প্রবেশ করবে, তারা সর্বোচ্চ সংখ্যক বিজুর অবস্থায় থাকা ট্রাই করবে। কি বললাম? সমশক্তি সম্পন্ন অরবিটালে যখন ইলেকট্রন প্রবেশ করবে, তারা সর্বোচ্চ সংখ্যক বিজুর অবস্থায় থাকা ট্রাই করবে। জিনিসটা হচ্ছে এরকম, যেমন ধরো নাইট্রোজেনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, নাইট্রোজেনের কত পারমাণবিক সংখ্যা 7, ইলেকট্রন কনফিগারেশন যদি করি কি হবে বলো তো, 1s2 2s2 2sp3 হবে, তাই না? তাইলে দেখো, আমি যদি পি অরবিটালটাকে তোমাদের সামনে একটু ড্র করতে চাই, পি এর কয়টা অরবিটাল? 3টা, একটা 2টা 3টা, তাই না? একটা হচ্ছে px py pz, 3টা। তাহলে পি অরবিটালে ইলেকট্রন আছে কয়টা? 3টা আছে। তাহলে সর্বোচ্চ সংখ্যক বিজোড় কিভাবে যাইতে পারে? এভাবে। বোঝা গেল? যদি দুইটাকে একই ঘরে দিয়ে দিতা তাহলে কি সর্বোচ্চ সংখ্যক বিজোড় হইতো না? সর্বোচ্চ সংখ্যক অযুগ্ম অবস্থায় থাকবে। আমরা যদি আরেকটা করি, অক্সিজেনটা করার ট্রাই করি, লক্ষ্য করো অক্সিজেনের কি হবে, 1s2 2s2 2sp4, তখন কি হবে দেখো তো। এই এখন যদি পিটাকে আমি আঁকাইতে চাই, টু পি এক্স 2py 2pz, প্রথমে একটা করে যাবে, একটা করে যাবে। ইলেকট্রন যদি থাকে পরে আবার এই শক্তি স্তরে আসবে। তাহলে এখানে সর্বোচ্চ বিজোড় কেমনে? 2টা, এর বেশি কখনোই রাখা সম্ভব হচ্ছে না। এইটা হচ্ছে আমাদের কার রুলস বলতো? হুন্ডস বলছে, বিজ্ঞানী হুন্ডস বলছে। কেমন? ওকে, তারপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমার পৌলির বর্জন নীতি। কি শিখবো আমরা? পৌলির বর্জন নীতি। এটা একটু গুরুত্ব সহকারে পড়তে হবে। পৌলির বর্জন নীতি, পলি, পাউলি বা পলি যাই বলো, পলির বর্জন নীতি বা পাউলির বর্জন নীতি। পলির বর্জন নীতিতে কি বলছে? পলির বর্জন নীতিতে বলছে হচ্ছে, তোমরা একটা জিনিস মনে রাখবা, হ্যাঁ, 420, 420 কারে বলা হয় বলো তো? কাদেরকে 420 মানুষ বলা হয় জানো?
যারা হচ্ছে একটু বাটপার টাইপের লোক তাদেরকে কি বলা হয় 420 বলা হয়, তাই না? 420 বাটপারদেরকে বলা হয়। মনে করো পলি একজন বাটপার লোক, হ্যাঁ বাটপার লোক পলি, তো আমরা চাচ্ছি যে ওই পলিরে ভালো করে ফেলবো, যে তুমি আর বাটপারি করবে না, তুমি ভালো হয়ে যাবা, ওকে ভালো হয়ে যাবা। তাহলে আমরা কি করব, তার যে ক্যারেক্টারিস্টিক্স আছে তাকে আমি ঘুরাই দিব, বদলাই দিব, অল্টার করে দিব বা ইনভার্স করে দিব, একই তো কথা, তাই না? তাইলে ধরো ও হচ্ছে 420, ওকে যদি আমি ভালো করতে চাই ওকে কি করতে হবে বলো তো, ঘুরাই দিতে হবে। ঘুরানো মানে কি, পিছন থেকে লেখা শুরু করবো 0 2 4, মানে প্রিভিয়াস লিখলাম 0 2 4 এভাবে লিখলাম, বুঝছো বুঝছো? ওকে, এখন এটা ভালো হয়েছে কিন্তু তাকে তো আরেকটু মডিফাই করতে হবে, তার সাথে আমি আরো এক যোগ করে দিলাম। প্রথম 0কে আমি 1 করে দিলাম, 0কে আমি কি করে দিলাম 1 করে দিলাম, তাহলে 1 2 4 হইল, 1 2 4 হইল, বুঝা গেল 1 2 4। এই 1 2 4 কে দেখো, এই 1 2 4ই হচ্ছে পলির বর্জন নীতি। কিভাবে পলির বর্জন নীতি দেখো, এই 1 দিয়ে মনে রাখবো একটি পরমাণুর পরমাণুর 2 দিয়ে মনে রাখবো দুইটি ইলেকট্রনের 4 দিয়ে মনে রাখবো 4টি কোয়ান্টাম নাম্বার কখনোই সেম হবে না, কখনোই একই হবে না, মিনিমাম একটা হলেও কি হবে, ভিন্ন হবে। তাহলে পলির বর্জন নীতি হলো একটা পরমাণুর 2টা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম নাম্বার কখনোই কি হবে না, সেম হবে না, বুঝা গেল? আবার বলি, একটা পরমাণুর 2টা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম নাম্বার কখনোই সেম হবে না, এই হচ্ছে পলির বর্জন নীতি। এক্সাম্পল কি ভাই, এক্সাম্পল হচ্ছে যেমন ধরো সোডিয়ামের ধরো আমি কত নাম্বারের ইলেকট্রন নিয়ে কথাবার্তা বলবো, ধরো আমি এই যে 9 নাম্বার ইলেকট্রন এবং 10 নাম্বার ইলেকট্রন নিয়ে কথা বলি, হ্যাঁ 10 নাম্বার ইলেকট্রন নিয়ে কথা বলবো, এই দুইটা নিয়ে। এই দুইটার কি বের করবো বলো তো, দুইটার n এর মান বের করব, l এর মান বের করব, m এর মান বের করব, s এর মান বের করব। একইভাবে n এর মান বের করব, l এর মান বের করব, m এর মান বের করব, s এর মান বের করব, মানে কোয়ান্টাম নাম্বার দেখবো, কেমন? তাহলে ইলেকট্রন কনফিগারেশন করো, সোডিয়ামের কত 1s2 2s2 2sp 6 3s1, এই হচ্ছে আমার 11টা ইলেকট্রন। এখন কত নাম্বার ইলেকট্রন দেখবো বলো তো, 9 এবং 10। দেখো এই পর্যন্ত 4 আর 6 10, তাহলে এখানে এই 2p তে আছে আমার বাকি দুইটা ইলেকট্রন। p এর কয়টা অরবিটাল, 3টা, একটা হচ্ছে px py pz। তাহলে দেখো তো আমি অন্য কালার নিচ্ছি, একটু লক্ষ্য করো, এই পর্যন্ত 4টা ইলেকট্রন চলে গেছে, তাহলে এখানে কয় নাম্বার ইলেকট্রন আসবে, 5 6 7 8 9, আচ্ছা 9 নাম্বার ইলেকট্রনটাকে অন্য কালার নেই, এই হচ্ছে আমার 9, এই হচ্ছে আমার 10। তাহলে আমি 9 10 নাম্বার ইলেকট্রন আইডেন্টিফাই করে ফেলছি। পরে 4s 3s এ তো 1 আছে, তাহলে 9 নাম্বার ইলেকট্রনের জন্য লক্ষ্য করো ভাইয়ারা, 9 নাম্বার ইলেকট্রনটা কোন অরবিটালে আছে, 2p। এটা কি 2p না, সবগুলো 2p না, হ্যাঁ 2 তে আছে, তাহলে n এর মান এটার জন্য 2, 10 তো এখানে আছে, এটার জন্য n এর মান 2, বুঝতে পেরেছো? আর যেহেতু p অরবিটালের জন্য l এর মান কত, p অরবিটালের জন্য l এর মান 1, p অরবিটাল যেহেতু l এর মান 1। সমস্যা হচ্ছে m এর মানে নিয়ে, মনে আছে আমরা কি পড়ছিলাম, l এর মান যখন 1 হয় m এর মান তখন 3টা পাই, -1 পাই, 0 পাই, +1 পাই। যখন -1 পাই সেটা হচ্ছে px অরবিটাল, যখন 0 পাই সেটা হচ্ছে py অরবিটাল, যখন 1 পাই সেটা হচ্ছে pz অরবিটাল, তাই না? এগুলো আমরা জানি। তাহলে দেখো তো py এ কি আছে, 9 নাম্বারটা, এই যে 9, আর এটা হচ্ছে আমার 10, এটা হচ্ছে আমার 9। তাহলে py আছে মানে কত, 0, কত 0, আর 10 এটার জন্য কি পজিটিভের 1, বুঝতে পারলা? আর দুইটা যদি একই দিকে আছে, দুইটা হয় প্লাস হাফ হবে, না হয় দুইটা মাইনাস হবে, সেম। তাহলে একটা অন্তত ভিন্ন পাইলাম না, এই যে একটা অন্তত ভিন্ন পাইলাম। তাহলে এটাই হচ্ছে পলির বর্জন নীতি, বলছে একটা পরমাণুর 4টা কোয়ান্টাম নাম্বারের, মানে 2টা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম নাম্বার কখনোই সেম হবে না। তাহলে একটা পরমাণুকে, এখানে একটা পরমাণু হচ্ছে আমার সোডিয়াম, এখানে 2টা ইলেকট্রনকে 9 নাম্বার ইলেকট্রন এবং 10 নাম্বার ইলেকট্রন, তাহলে একটা পরমাণুর 2টা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম নাম্বার
সেম হবে না, একটা হলেও কি হবে, ভিন্ন হবে। ভিন্ন হয়েছে কি, এখানে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটা কি হয়েছে আমার, ভিন্ন হয়েছে। বুঝতে পেরেছো? এইটুকু আশা করি বুঝছো। তাহলে এটা হচ্ছে বিজ্ঞানী পলি বলছে আর কি। এখন আমরা আরেকটা প্র্যাকটিস করি, পলির বর্জন নীতিটা খুব গুরুত্বপূর্ণ। এখন আমরা আরেকটা প্র্যাকটিস করি, এখন প্র্যাকটিস করবো হচ্ছে আমরা ক্রোমিয়াম। কার প্র্যাকটিস করবো? ক্রোমিয়াম। ক্রোমিয়াম, ক্রোমিয়াম কত? 24। ইলেকট্রন কনফিগারেশন করো, আর্গন পর্যন্ত কত চলে যাবে? 18। তারপর হচ্ছে 4s, তারপর হচ্ছে 3d, তাই তো? তাহলে 18 আর দিয়ে 20, তাহলে 4s 2 3d কত বলো তো? 4। এরকম। কিন্তু স্টেবিলিটির জন্য কি হয়? স্টেবিলিটির জন্য হচ্ছে 3d হয়ে যায় 5, 4s হয়ে যায় 1, এরকম হয়ে যায় স্টেবিলিটির জন্য, তাই না? এরকম হয়ে যায়। ঠিক আছে, এখন যদি আমি এই দুইটাকে আমার এই ক্রোমিয়ামের জন্য যদি আমি বের করতে চাই, কার কত কত নাম্বার ইলেকট্রন বলো তো? ক্রোমিয়ামের ধরো 23 নাম্বার ইলেকট্রন, 23 নাম্বার ইলেকট্রন আর হচ্ছে 24 নাম্বার ইলেকট্রন, এই দুইটার জন্য আমি মান বের করি। তাহলে দেখো 23 নাম্বার ইলেকট্রন কোথায় থাকবে? এই হচ্ছে আমার 4, এই হচ্ছে আমার 4s অরবিটাল, এই হচ্ছে আমার কত? 3d অরবিটাল। 1 2 3 4 5, 1 2 3 4 5। বুঝতেছো? তাহলে দেখো এই পর্যন্ত 18টা ইলেকট্রন গেল, তারপর হচ্ছে 19 নাম্বার ইলেকট্রন, তারপর হচ্ছে 20 নাম্বার ইলেকট্রন, 21 নাম্বার, 22, এই অন্য কালার দিই, কত নাম্বার? 18, 19 নাম্বার, 20 নাম্বার, 21, 22, 23। এই আমি তো ভুল করলাম না? না ঠিক আছে, 23 24, বুঝা গেল? তাহলে আমার কত? 23 এবং 24 লাগবে। এই হচ্ছে আমার 23 নাম্বার ইলেকট্রন, এই হচ্ছে আমার 24 নাম্বার ইলেকট্রন, পেয়ে গেছি, তাই না? দেখো 18 19 20 21 22 23 24, ক্লিয়ার, পেয়ে গেছি। এখন আমার এই মানগুলো লাগবে। দেখো এটা কি ছিল? 4s ছিল, এটা ছিল 3d। তাইলে আমার 23-এর জন্য n এর মান কত? 23-এর জন্য আমার n এর মান হচ্ছে 3, 24-এর জন্য n এর মান কত? 3। l এর মান কত হবে? যেহেতু d অরবিটাল, সো l এর মান হবে 2। যেহেতু d অরবিটাল, l এর মান কত হবে? 2। m এর মান কত হবে? দেখো তো m এর মান কত? এটা হচ্ছে -2, এটা হচ্ছে -1, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। বুঝতে পেরেছো? তাহলে এটা কত হবে? 1 হবে, আর এটার m এর মান কত হবে? 2 হবে। বুঝতে পেরেছো? আর s এর মান কি হবে? s এর মান যেহেতু দুইটা একই দিকে আছে, দুইটা একই হবে, +1/2, s এর মান +1/2। বুঝতে পেরেছো? আপাত দৃষ্টিতে আমরা কিন্তু এটা ইজিলি বুঝতে পারছি, একদম ক্লিয়ার। হ্যাঁ, একটু জানাই তো এটা বুঝছো কিনা, একটু জানাই, কমেন্ট করে একটু জানাই যে জি ভাই এটা বুঝছি। এটুকু বুঝছো কিনা? যারা হচ্ছে বুঝে থাকো, অনেক ভালো করে যারা বুঝছো, তাদের জন্য হচ্ছে একটা সমবেদনা। কি সমবেদনা? তাদের জন্য সমবেদনা, এটা আমাদের হয়নি, এটা আমাদের হয়নি, ধোকা, এটা হয় নাই। কেন হয় না বলতে পারবা? কেন হয় না বলতে পারবা? না হওয়ার রিজনটা হচ্ছে, চলো আমরা স্লাইড নিয়ে আবার একটু দেখি। না হওয়ার কারণটা হচ্ছে, আমরা হুন্ডের নীতিতে কি পড়ছি, সরি আউফবাউ নীতিতে প্রথমে যে সর্বনিম্ন শক্তি স্তর পূরণ করবে, তারপর ক্রমান্বয়ে যাবে, তাই না? এটা তো আমরা হুন্ডের নীতিতে শিখছি। তাহলে দেখো ক্রোমিয়াম, ভাই ক্রোমিয়ামের হচ্ছে আমাদের শুধু নাম্বারিংটা যদি ভুল হয়ে যায় আমাদের সব শেষ। ক্রোমিয়াম কত? 24, ক্রোমিয়াম 24। আর্গন পর্যন্ত কত চলে যাবে বলো তো? আর্গন পর্যন্ত চলে যাবে 18টা ইলেকট্রন। পরে কি আছে? 4s, পরে কি আছে? 3d। লক্ষ্য করো,
আউফবাউ বলছে প্রথমে সর্বনিম্ন শক্তি স্তর পূরণ করবে, তাহলে সর্বনিম্ন শক্তি স্তর দুইটার মধ্যে 4s, এটা প্রথমে 2 হবে আর বাকিটা যাবে পরের সেলে, এখানে 4 হবে। বুঝতে পারলা? তার মানে হচ্ছে ঘটনাটা হচ্ছে এরকম, এই হচ্ছে আমার 4s অরবিটাল, এই হচ্ছে আমার 3d অরবিটাল। দেখো 1 2 3, 1 2 3 4, এই হচ্ছে 5টা অরবিটাল। এটা হচ্ছে আমার 4s, এটা হচ্ছে আমার 3d। ঘটনাটা কি ঘটে সেটা হচ্ছে এরকম, দেখো 4s এ কয়টা ছিল? 2টা। এই পর্যন্ত কত গেল? 18টা ইলেকট্রন গেল। এই হচ্ছে আমার 19, এই হচ্ছে আমার 20, তারপর হচ্ছে 21 22 23, এটা আমার কত? 23 নাম্বার, এটা হচ্ছে আমার 24 নাম্বার। তাই তো ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে নর্মালি এরকম হওয়ার কথা, কিন্তু স্থায়িত্বের জন্য কি করে, স্ট্যাবিলিটির জন্য 4s থেকে একটা ইলেকট্রন কই চলে যায়? 3d তে চলে যায়। তাই তো স্ট্যাবিলিটির জন্য 4s থেকে একটা ইলেকট্রন কই যাবে? 3d তে চলে যাবে। 4s থেকে একটা ইলেকট্রন 3d তে চলে যাবে, হয় 19 নাম্বারটা যাবে, না হয় 20 নাম্বারটা যাবে। বুঝা গেল? হয় 19 যাবে, না হয় 20 যাবে। কিন্তু নর্মাল প্রথম ইলেকট্রন বিন্যাসটা হবে, পরে প্রয়োজন হলে দিয়ে দিবে। কই থেকে যাবে? 4s থেকে। তখন যে আমরা দেখো এর আগের স্লাইডে যে আমরা এখানে এটাকে 24 ধরছি, দেখো 4s থেকে একটা ইলেকট্রন গেছে না, 4s এ কি 24 নাম্বার ইলেকট্রন থাকতে পারে? থাকতে পারে না। 4s এ থাকতে পারে 19 এবং 20 নাম্বার ইলেকট্রন। 4s এ থাকবে কত? এটা হচ্ছে আমার 19 নাম্বার ইলেকট্রন, এটা হচ্ছে আমার 20 নাম্বার ইলেকট্রন। 4s এ এই দুইটা ইলেকট্রন থাকতে পারে। এটা হচ্ছে আমার 21 22 23 24। বুঝা গেল? বুঝা গেল? ঝামেলাটা কোথায় হয়? শুধু কাউন্টিং এর মধ্যে। তাহলে বাকি সব তো সেম। এখন যদি আমরা বের করতে চাই, এখন যদি আমরা ওই জিনিসটা বের করি ক্রোমিয়ামের জন্য, এটা হচ্ছে 23 নাম্বার ইলেকট্রন, এটা হচ্ছে আমার 24 নাম্বার ইলেকট্রন। n এর মান কত বলো তো? 3। এটার জন্য n এর মান কত? 3। l এর মান কত হবে বলো তো? l এর মান হবে তোমার 2, এখানে l এর মান কত হবে? 2। m এর মানে পার্থক্য হবে, শুধু m এর মানে পার্থক্য হবে। m এর মান দেখো তো, এটা কত? -2 -1 0 1 2। তাহলে কি হবে? এটার মান হবে 0, এটার মান হবে পজিটিভের 1। আর s এর মান তো দুইটাই একই দিকে আছে, দুইটাই পজিটিভের অথবা নেগেটিভের হাফ। এখন কি বুঝছেন কোথায় আপনাদের ভুলটা হয়েছিল? কাউন্টিং এ ভুল হয়েছিল। বোঝা গেল কোথায় ভুল হয়েছিল? কাউন্টিং এ। আমাদের আউফবাউ রুল কিন্তু আমরা ভুলে যেতে পারি না। আমরা কিন্তু আউফবাউ রুলকে ভুলে যেতে পারি না, বুঝছো? আমাদের এই ঝামেলাটা হয়। তাহলে তোমাদের একটা হোমওয়ার্কস থাকবে, সবাই সাবমিট করবে হোমওয়ার্কসটা, HW থাকবে, সেটা হচ্ছে কপারের 28 এবং 29 নাম্বার ইলেকট্রন, এটাও HW থাকবে। একইভাবে করতে হবে, আগে কাউন্টিং করে তোমার ইলেকট্রনগুলোকে সরাইতে হবে। বোঝা গেল? আমি দেখাই দেবো। আচ্ছা চলো ওইটাও দেখাই দিই, যে এইখানেই তোমাদের ঝামেলাটা হয়। কার দেখবো আমরা? কপারের দেখবো। কপারের কত? 29 ইলেকট্রন কনফিগারেশন। আর্গন পর্যন্ত কত চলে যাবে বলেন তো? আর্গন পর্যন্ত চলে যাবে আপনার 18টা, তাই না? 18টা যাবে আর্গন পর্যন্ত। পরে কি আছে? 4s আছে, পরে আছে 3d। নর্মাল ইলেকট্রন বিন্যাস কি? 3d 4s এ যাবে 2, 3d তে হবে 9। স্ট্যাবিলিটির জন্য কি করে? 4s থেকে একটা ইলেকট্রন এখানে চলে 3d 10 হয়, তাই তো? এখন যদি আমরা দেখতে চাই কাউন্টিংটা, এই হচ্ছে আমার 4s, এই হচ্ছে আমার 3d, 1টা 2টা 3টা 4টা 5টা। এখন দেখেন এই আর্গন পর্যন্ত কত গেল আমার ইলেকট্রন? 18টা গেল, 18টা। এই হচ্ছে আমার 19 নাম্বার ইলেকট্রন, এই হচ্ছে আমার 20। তো এটা কত? 19, এটা কত আমার? 20 নাম্বার। তারপর হচ্ছে 21 22 23 24 25 26 27 28 এই 29। তাহলে আমার দুইটা ইলেকট্রন পেয়ে গেলাম। এটা হচ্ছে আমার 28 নাম্বার ইলেকট্রন, এটা হচ্ছে আমার 29 নাম্বার ইলেকট্রন। আর এই যে স্ট্যাবিলিটির জন্য 4s থেকে একটা ইলেকট্রন কই চলে যায়? এখানে চলে আসে। এটা হচ্ছে আমার 20 নাম্বার অথবা 19 নাম্বার ইলেকট্রনটা। বুঝতে পেরেছো? শুধু এই কাউন্টিংটা ভুলের কারণে তোমাদের এই পলির বর্জন নীতিতে প্রশ্নে ভুল হয়ে যায়। বুঝা গেল? তাহলে এখন যদি আমি মান বের করতে চাই বলো তো কি হবে? এখন ইজি হয়ে গেল না একদম সবকিছু? কার কার বের করবো বলেন তো? এটা হচ্ছে আমার 28 নাম্বার ইলেকট্রন, এটা হচ্ছে আমার 29 নাম্বার ইলেকট্রন। n এর মান কত হবে? 28 কই আছে দেখেন তো? এটা কি 3d অরবিটাল 3। এটাও কত হবে? n এর মান 3 হবে।
এল এর মান কত হবে 2 হবে, এটাও এল এর মান কত হবে 2 হবে, এম এর মান কত হবে বলেন তো, দেখেন তো গুণেন, -2 -1 0 1 2, তাহলে কত 0 -1, তাহলে 0, আর এখানে এম এর মান কত হবে প্লাসের 1 হবে, আর এস এর মান দেখো দুইটা সেম দিকে আছে, দুইটাই একই দিকে, সো প্লাস হাফ হবে বা মাইনাস হাফ হবে, দুইটাকে আমি পজিটিভের হাফ দিয়ে দিলাম। বুঝতে পেরেছো? এই হচ্ছে আমার পলির বর্জন নীতি, এই হচ্ছে আমার পলির বর্জন নীতি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, একটু জানায়েন তো বুঝছেন কিনা। আশা করি বুঝা গেছে। চলেন একটা দুইটা এমসিকিউ সলভ করি। হ্যাঁ, এমসিকিউটা কি দেখেন, এমসিকিউটা হচ্ছে ক্রোমিয়ামের পরমাণুতে অযুগ্ম ইলেকট্রন কয়টা? 6টা, এটা আমরা সবাই জানি। ক্রোমিয়ামের অযুগ্ম ইলেকট্রন কয়টা? 6টা। পরে আসেন, নিম্নের কোন মৌলটি ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেখায়? কে দেখায়? কপার আর ক্রোমিয়াম দেখায়। কারণ স্ট্যাবিলিটির জন্য ইলেকট্রন কি হয়, 4s থেকে 3d তে চলে যায়, 4s থেকে 3d তে চলে যায়। একটু আগে কপার দেখাইছি, মনে বিশ্বাস না করলে এই যে কপার 4s থেকে একটা ইলেকট্রন 3d তে চলে যায়, ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস ক্রোমিয়ামের মতো। বুঝতে পেরেছেন? পরে আসেন, 3d অরবিটালের পরে কোনটিতে ইলেকট্রন প্রবেশ করবে? 3dর পরে কোথায় যাবে ইলেকট্রন? 3dর শক্তিমাত্রা বের করেন না আপনারা। 3dর শক্তি কত দেখেন তো, 3d শক্তিমাত্রা কত? 3 প্লাস ডি এর জন্য কত? 2 5 5 এর পরে কোথায় যাবে দেখেন, এখানে এটার মান কত? 4, তাহলে এটাতে যাবে না। এটার মান কত? 4 আর 1 5, এটার মান কত? 4 আর 2 6, এটার মান কত? 5 প্লাস 0 মানে 5। তাইলে দেখেন এখানে কয়টা আছে, এটাও 5, এটাও 5, এটা 5, তিনটা 5 আছে। তারপর কোথায় যাবে? 3dর পর কোথায় যাবে দেখেন তো, 3d আর 4p এর মধ্যে বড় কে আছে বলেন তো? এখানে আছে 3d, এখানে আছে 4p, এখানে আছে 5s। দেখেন সবগুলোর মান কত? 5, সবগুলার শক্তি কত? 5। কি পড়ছিলাম, যার প্রধান কোয়ান্টাম নাম্বার ছোট সেটা আগে যাবে, তাহলে সবার আগে যাবে 3 তে, পরে যাবে 4 এ। তাহলে উত্তর হবে কি? উত্তর হবে আমার এই যে 4p, উত্তর হবে 4p। কনসেপচুয়াল ছিল কিন্তু, একদম ইজি এবং কনসেপচুয়াল ছিল। পরে আসেন, নিচের কোনটি হচ্ছে আফবাও নীতি মেনে চলে? ওই শক্তিমাত্রা বের করেন, দেখেন মেনে চলে কিনা। আমি এটা ধরি, 4f মানে কত? 4 আর 3 7, 4 আর 1 5 5, তাহলে এটা হইল না। কারণ কি হইল না বলেন তো? কারণ কেন হইল না এটা? এটা না হওয়ার কারণ হলো দেখেন, এই যে প্রধান কোয়ান্টাম নাম্বার এটা বড়, এটা আগে দেওয়া আছে, তাই এটা বাদ। পরে দেখেন এটার মান কত? এটার মান হচ্ছে 5, এটার মান হচ্ছে 4 2 6, এটার মান হচ্ছে কত? 6। লক্ষ্য করেন এই দুইটা 6, কিন্তু এটাতে আগে আসবে, কারণ কি কোয়ান্টাম নাম্বার আগে। তাহলে উত্তর হবে আমার এটা। কোনটি মেনে চলে? এটা মেনে চলবে। বুঝা গেল? আশা করি এটাও বুঝছেন। চলেন আমরা সামনে যাই। ক্যালসিয়ামের সর্ববহিষ্ঠ শক্তিস্তরের প্রধান কোয়ান্টাম নাম্বার সেট কত? এটা আমি করে দিব না, এটা আমি করে দিছি, এটা আপনাদের HW থাকবে। এরকম ক্রোমিয়ামও করাই দিছি আমি, তারপর আপনাদের কি করাই দিছি বলেন তো? কপারও করাই দিছি। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা হচ্ছে আমাদের এই পর্যন্তই থাকবে। কোয়ান্টাম নাম্বার এবং হচ্ছে পলির বর্জন নীতি, আউফবাউ রুলস, এই জিনিসপাতি পর্যন্তই আমাদের আজকের ক্লাস থাকবে। আপনাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে তড়িৎচুম্বকীয় বর্ণালী, ওই অংশ নিয়ে ক্লাসে দেখা হবে। বুঝা গেল? আপনারা যারা এখনও আমাদের কোর্সে এনরোল করেন নাই, আপনারা হচ্ছে ঝটপট আমাদের কোর্সে এনরোল করে ফেলবেন। আমাদের কোর্স ফি কিন্তু একদমই কম, কত মাত্র 2490 টাকা। তার মধ্যে আপনারা কি কি পাচ্ছেন? প্রত্যেকটা সাবজেক্টে 40টা করে ক্লাস পাচ্ছেন, তাছাড়া বাংলা, আইসিটি এবং ইংরেজির উপরে কি 40টা করে ক্লাস পাচ্ছেন। বুঝতে পেরেছেন? তাহলে আর দেরি না করে আপনারা হচ্ছে আমাদের কোর্সে এনরোল করে নিয়েন। আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী একটা ক্লাসে। সকলেই ওই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। ক্লাসটাকে যারা যারা শেয়ার দিচ্ছেন তাদেরকে হচ্ছে আমরা ক্লাসের পিডিএফ প্রোভাইড করে দিব। সকলেই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওটা হচ্ছে আবার দেখা যায় না কমেন্ট কমেন্ট ব্যবস্থা করলে তো হচ্ছে ইয়ে হইতো